রিটায়ার্ড সিনিয়র একটি গর্ব। দক্ষিণবাগের কিছু সূর্য সন্তানেরা রিটায়ার্ডে গিয়ে অবসরে গিয়ে ওনাদের অবসর সময়টুকু কাজে লাগানোর জন্য এলাকার কথা চিন্তা করে বড়লেখা উপজেলার কথা চিন্তা করে গঠন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ। ইতিমধ্যে এই সংঘটি বিভিন্ন কার্যক্রম সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কার্যক্রম চালিয়ে আসছে। আজকে আমাদের এলাকার একজন গর্বিত সন্তান ডাক্তার মিলাদ আহমদ MBBS BCS হেলথে অত্যন্ত সুনামের সাথে উনার BCS উত্তীর্ণ হয়েছেন এবং BCS-এ রেজাল্ট করেছেন। উনাকে সম্মাননা দেওয়ার জন্য আজকে এবং চারজন মেধাবী ছাত্রছাত্রীকে নগদ অর্থ প্রদান করার জন্য আয়োজন করা হয়েছে আজকের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি সিনিয়র সিটিজেন ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি আছেন জনাব আব্দুল খালিক সাহেব, ওনাকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের বড়লেখা উপজেলার এসিলেন্ট জনাব নাইমা নাদিয়া ম্যাডামকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি তৈবুন্নেসা খানম ডিগ্রি কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব অরুণ চন্দ্র দাস মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি ফুলতলা শাহ নিমাত্রা কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদেরকে যিনি বারবার প্রোগ্রামে এসে অনুপ্রাণিত করে থাকেন জনাব জহিরুদ্দিন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের বড়লেখার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড়লেখা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব আব্দুস সবুর স্যারকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের বড়লেখা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাবা রেহানা বেগম হাসনাবাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি দক্ষিণবাগ পূবালী ব্যাংক দক্ষিণবাগ শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব গৌরাঙ্গ দেবনাথকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকে যার জন্য আমাদের এই আয়োজন জনাব মিলাদ আহমেদ সাহেব, ওনার সুযোগ্য পিতা জনাব আলাউদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য জনাব গুলাম মুহিব চৌধুরী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই সংগঠনকে যিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি অক্লান্ত পরিশ্রম করে পর্যায়ে নিয়ে এসেছেন। এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, শিক্ষার ক্ষেত্রে যিনি কাজ করে যাচ্ছেন এই সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল সত্তার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও আমি সকলকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি
সিনিয়র সিটিজেন ফোরাম দক্ষিণবাগের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল সত্তার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি আমার ছোট ভাই জনাব আব্দুল খালেক, সম্মানিত প্রধান অতিথি ম্যাডাম নামটা নাইমা নাদিয়া, আজকে এখানে যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সকলেই স্ব আলোয় আলোকিত, অনেক গুণে গুণান্বিত, বিভিন্নভাবে বিশ্লেষণ দিয়ে বিষায়িত করে সময় ক্ষেপণ করা সমীচীন নয়। আসসালামু আলাইকুম। সনাতন ধর্মী ভাইদের প্রতি সশ্রদ্ধেয় অভিবাদন। কর্মব্যস্তময় জীবনে শত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আপনারা সবাই আমাদের এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই যে আমাদেরকে ভালোবাসেন, এই সংগঠনের প্রতি আপনাদের যে সহমর্মিতা রয়েছে, আন্তরিকতা রয়েছে, তারই বহিঃপ্রকাশ। আমি আপনাদের এই শুভাগমনকে সুস্বাগত জানিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে দুটি কথা বলার চেষ্টা করব। পূর্বে পাতারিয়া পাহাড়, পশ্চিমে হাকালুকি হাওর, উত্তর ও দক্ষিণে চা বাগানে বেষ্টিত প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন, যেখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড। তাছাড়াও এখানে সাহিত্য আছেন অলিকুল শিরোমণি হযরত শাহজালালের অনেক সবার সঙ্গে। এই ঐতিহ্যবাহী অঞ্চলের কিছু সংখ্যক বিশিষ্ট মুরব্বিয়ানদের ঐকান্তিক প্রচেষ্টায় 1 জানুয়ারি 2020 সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। সম্মানিত সুধীবন্ধু, একটি কথা আছে, ম্যান ইজ ফর ম্যান, লাইফ ইজ ফর ম্যানকাইন্ড। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। এলাকার আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য। আমাদের সমাজে কিছু কিছু পরিবার রয়েছে, যেসব পরিবারে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে কিন্তু টাকা পয়সার জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে থাকি। আরও কিছু পরিবার আছে, যেসব পরিবারে অনেক সদস্য রয়েছেন যারা কঠিন রোগে আক্রান্ত কিন্তু টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারে না। আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি। দেখা যায় আরও কিছু পরিবার আছে, যেসব পরিবারে অনেক মেয়ে রয়েছে, তাদের বিয়ের সময় বিয়ের উপযুক্ত কিন্তু টাকা পয়সার জন্য সেটাও পারতেছে না। এইসব ব্যাপারেও আমরা সহযোগিতা করে থাকি। আমরা মাদকমুক্ত এলাকা গড়তে চাই। মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় প্রশাসনের সহায়তায় এলাকার বখাটে জুয়ারি ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দেওয়া, কর্মস্থলে ফিরিয়ে আনা, কর্মসংস্থার ব্যবস্থা করা ও চিকিৎসার ব্যবস্থা করা, এই সমস্ত প্রত্যয় নিয়ে আমরা জন্মলগ্ন থেকে আজ অবধি কাজ করে যাচ্ছি। জন্মলগ্ন থেকে আমরা যেসব কাজ করে আসছি তা আমাদের আজকের যারা অতিথি আছেন সবাই জানেন, সবই ইতিপূর্বে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আমাদের মধ্যে আজকের প্রধান অতিথি প্রথমবার এসেছেন। তার অবগতির জন্য আমি আমাদের অ্যাক্টিভিটিস একটু তুলে ধরতে চাই। অ্যাকচুয়ালি আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয় করোনা লগ্নে। করোনা লগ্নে আমরা 60টি অসহায় পরিবারকে 60টি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের প্যাক ঘরে ঘরে পৌঁছে দেই। প্রত্যেকটি প্যাকের ভ্যালু ছিল 500 টাকা। সিএনজিতে চলাকালীন ইনজিওর্ড হলে তৎকালীন চিকিৎসার জন্য আমরা 3 জন লোককে 6000 টাকা দিয়েছিলাম। আজ অবধি ক্যান্সার রোগের চিকিৎসার জন্য আমরা 31 জন লোককে 5000 টাকা করে দিয়েছি। একটি মেয়ের ফুসফুসে ছিদ্র হলে তাকে চিকিৎসার জন্য আমরা 5000 টাকা দিয়েছি। কিডনি ট্রান্সফারের জন্য একটি মেয়েকে আমরা 10,000 টাকা দিয়েছি। নিজ স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ হলে একটি মেয়েকে আমরা 10,000 টাকা দিয়েছি। এখানে উল্লেখ করা যায় এই তাদের চিকিৎসাকালীন খুব তাড়াহুড়া করে টাকা পয়সার দরকার ছিল। এই জন্য আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমরা বিদেশে লাইভ করেছিলাম, ব্যক্তিগতভাবে আমি কন্ট্যাক্ট করেছিলাম, তারা আরও 50,000 করে 1 লক্ষ টাকা দিয়েছিলেন। নানাবিধ সমস্যায় একজন মেয়ে জর্জরিত হলে তাকে চিকিৎসার জন্য আমরা 5,000 টাকা দিয়েছিলাম।
স্কুল শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 8 জন শিক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। আমরা একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যা জামাল কমিউনিটি সেন্টারে। এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ হাসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন প্রফেসর ডক্টর ফজলুল আলী। এই প্রোগ্রামে আমরা 16টি শিক্ষা প্রতিষ্ঠানের 32 জন শিক্ষার্থীদেরকে নগদ 2000 টাকা করে দিয়েছিলাম। এই টাকাগুলো পৃষ্ঠপোষকতা করেছিলেন আমাদের সংগঠনের আজীবন সদস্য জনাব মঞ্জুর কাদের চৌধুরী। জনাব মঞ্জুর কাদের চৌধুরী অত্র এলাকার সন্তান, বড়লেখার সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের চৌধুরী সাহেবের ছেলে। পরের বছর আমরা আরও একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি। এর পরের বছর আমরা 3টি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এমসি কলেজের পরে একটি মেয়ে, তাকে ঠিক পড়াশোনার জন্য 10,000 টাকা দিয়েছিলাম। একদিন রমজান মাস ছিল, আমি ঘুমিয়েছিলাম। ইউনো মহোদয় আমাকে ফোন করে বললেন, একটা মেয়ে প্রতিবন্ধী অথচ চ্যালেঞ্জিং, তাকে কিছু সাহায্য করা দরকার। তাকে আমরা 10,000 টাকা দিয়েছিলাম। পাঁচটি পরিবারের 5 জন মেধাবী শিক্ষার্থীদেরকে পড়াশোনার আমরা দায়িত্ব নেই। তাদেরকে আমরা ধাপে ধাপে 1,05,000 টাকা দিয়েছিলাম। আরেকটি প্রজেক্টে 4 জন শিক্ষার্থীদেরকে আমরা 68,000 অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আরও কিছু দেব। বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা জুন জুলাইতে 3 জন শিক্ষার্থীদেরকে আমরা বৃত্তি দেব বলেছি। আমাদের শুভাকাঙ্ক্ষী উপজেলা সমাজসেবা অফিসার জনাব সাইফুল ইসলাম আমাদেরকে 2টি হুইল চেয়ার দিলে আমরা তা 2 জনকে বিতরণ করি। আমাদের সংগঠনের আজীবন সদস্য জনাব মেশকা চৌধুরী আমাদের কাছে 400 পিস কম্বল পাঠালে তা আমরা বিতরণ করি। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব আইনুল ইসলামের মৃত্যুতে আমরা শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করি। আমরা 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 10 জন শিক্ষার্থীদেরকে স্কুল টেস্ট দিয়েছিলাম। আমাদের সংগঠনের আজীবন সদস্য জনাব মিশকা চৌধুরীর মৃত্যুতে আমরা শোকসভার আয়োজন করেছিলাম। অত্র এলাকার কৃতি সন্তান হিজ এক্সেলেন্সি ফরমার স্টেট মিনিস্টার হিজ এক্সেলেন্সি এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে আমরা শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করি। আজকের এই ছিল আমাদের কার্যক্রম। আজকের এই উপস্থিতি আমাদেরকে আরও উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। তো খুব লিমিটেড কয়েকজন মানুষ, এর মধ্যেও বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন দলমতের আছেন। এটাই হওয়া উচিত, যেহেতু এটা সামাজিক সংগঠন। এই প্রসঙ্গে আমি পৃথিবীর একজন খ্যাতনামা দার্শনিক সাদি সিরাজি, তার উক্তিটি বলবো। সাদি সিরাজি বলেছিলেন, দি সন্স অফ আদম আর the limb of each other, having been created of one essence, when the calamity of time affect one limb, the other limbs cannot be remain at rest. আসলে তাই হওয়া উচিত। তো পরিশেষে আপনারা এসেছেন কষ্ট করে, আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ইকবাল হোসেন সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য আহ্বান করছি দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেনকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত নাগরিক সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
এখানে সকলেই অত্যন্ত গুণীজন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর অবসরপ্রাপ্ত নাগরিক সংঘ সত্যি একটি অনুপ্রেরণামূলক সংগঠন। এটি যদিও আমার নিজের বাড়িতে নিজের ঘরে বসে আজকের এই সভাটি হচ্ছে, তো আমি এই প্রথম অবসরপ্রাপ্ত নাগরিক সংঘের কোনো সভায় দাঁড়িয়ে কথা বলছি। অতীতের যে কয়টি সভা হয়েছে প্রত্যেকটি সভা আমরা লাইভে দেখেছি, এখানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ হয় নাই। তো আজকে আপনারা আমার বাড়িতে এসেছেন, সেজন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর অবসরপ্রাপ্ত নাগরিক সংঘ যখন তৈরি হয়েছে, আপনারা যারা এই উদ্যোগটি নিয়েছেন, সেই শুরু থেকে আমরা এর সাথে অপ্রত্যক্ষভাবে জড়িত রয়েছি। যদিও আমরা এখানে উপস্থিত না থাকলেও প্রত্যেকটি কার্যক্রম আমরা বাইরে থেকে উপলব্ধি করি। অত্যন্ত সুন্দর প্রত্যেকটি উদ্যোগ, এবং আজকে আমরা এখানে বক্তব্যের মাধ্যমে যে কথাগুলি শুনেছি, এটি আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজে। আর এটি আমি মনে করি এই অবসরপ্রাপ্ত নাগরিক সংঘের এই কার্যক্রম থেকে আমাদের এই প্রজন্মের তরুণদেরও শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। ইনশাল্লাহ আমরা যা দেখছি, ভবিষ্যতে আমরা এই রকম দায়িত্বশীল জায়গা থেকে আমরা যদি প্রত্যেকেই সমাজের জন্য কিছু করার মুহূর্তে উদ্যোগ নিয়ে নিজেকে তৈরি করে কিছু কাজ করতে পারি, সমন্বিতভাবে কাজ করতে পারি, মনে করি সমাজ উপকৃত হবে। আমি কথা দীর্ঘায়িত করছি না। অবসরপ্রাপ্ত নাগরিক সংঘের প্রত্যেক সম্মানিত দায়িত্বশীল বৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সংগঠনের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান কাতার প্রবাসী, যিনি দুবাই প্রবাসী, যিনি অনেক সামাজিক কাজের সাথে জড়িত। আমি যদিও ওনার নাম আগে বলার কথা ছিল, জনাব আনোয়ার হোসেন সাহেব আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র সংগঠনের আজীবন সদস্য জনাব গোলাম মুহিব চৌধুরী সাহেবকে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আমি সবার ব্যক্তিগতভাবে সবারকে সম্বোধন করতে পারতেছি না, একসাথে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম জানাচ্ছি। একটু আগের কথা যেতে হয়, আমার পড়ার সাথী, খেলার সাথী জনাব আব্দুল সত্তার সাহেব তার জীবনের দীর্ঘ সময় প্রবাসে কাতারে কাটিয়ে দেশে ফিরেছেন। তিনি আমার একজন বন্ধু মানুষ। আমি দেশেই ছিলাম, দেশে ছোটোখাটো একটি চাকরি করে আবার কর্মজীবন শেষ করে বর্তমানে অবসরে আছি। অবসরে থাকতে থাকতে এখন তো বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি। তো আবার যদি এই সভায় দাঁড়িয়ে আবার বাইকে একটু স্মরণ না করি, তাহলে আমার কাছে একটু নিজের কাছে একটু দুর্বল মনে হয়। উনি আপনার যখন প্রবাসে ছিলেন তখন তিনি এই ধরনের সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। আর শুধু তিনি যে একজন প্রকৃত সমাজসেবী তার পরিচয় পাই আমরা যখন তিনি কাতারে, আমাদের দেশের অনেক প্রবাসী আছেন, সিলেটি আছেন, এই সিলেটি সংগঠনেরও তিনি নেতৃত্ব দিয়েছেন। তো দেশে ফেরার পর তিনি যখন আমাদের সাথে দেখা হলো, তখন দেখলাম যে তার বয়স হলেও এখনও তার মধ্যে কর্মস্পৃহা রয়ে গেছে। তিনি কিছু একটা সমাজের জন্য একটা কিছু করতে চান, তাই আমাদেরকে নিয়ে এই গরিব বসে একটা পরামর্শ করলেন। আমরা তার এই সুন্দর মনোভাব দেখে, তার কর্মস্পৃহা দেখে, তার উদ্যম দেখে আমরা তাকে সমর্থন দিলাম। এবং আমরা বয়স্করাই সবাই মিলে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ নাম দিয়ে আমরা এই সংগঠনটির কার্যক্রম শুরু করি। তো আমার ভাই এই পর্যন্ত এটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এইটার কার্যক্রম সম্বন্ধে যতটুকু আমরা সফলভাবে করে আসতে পারেছি, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে তার একটি বিবরণ আপনাদের সামনে দিয়েছেন। আমরা
তো বয়স হয়ে গেছে, কিন্তু যখন এইরকম একটা সময় আপনাদের চেহারা দেখি তখন সুন্দর লাগে, মন আনন্দে ভরে ওঠে যে আমরা কেন, আমরা তো এখানেই, আমরা এগিয়ে যাব। আমাদের সঙ্গে আমাদের নবীনরা আছে, আমরা প্রবীণ হলে কী হবে। তা আমরা এই কাজটি আরম্ভ করছি এবং সকল সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি। ক্ষোভের সাথে একটা কথা বলতে হয়, আজ পর্যন্ত আমাদের এই এত কার্যক্রম চলার পরেও এত প্রতিষ্ঠিত একটি সংঘকে আমরা কিন্তু রেজিস্ট্রেশন নিতে পারিনি। রেজিস্ট্রেশনে যাওয়ার আগে এই পর্যন্ত ছিল, যখন তারা খোঁজাখুঁজি করলো, আমরা এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে রাজনীতিমুক্তভাবে আমরা গঠন করি। কিন্তু যখন শেষ মুহূর্তে এটা রেজিস্ট্রেশন হবে, তখন তারা নাকি এটাতে আওয়ামী লীগের গন্ধ খুঁজে পেল, বিএনপির গন্ধ খুঁজে পেল, এই তাই আর এই কার্যক্রম অগ্রসর হয়নি, আমরা এখানেই আটকা পড়ে যাই। বর্তমানে আপনারা যারা উচ্চপদস্থ আছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের এই সংগঠনটিকে আপনারা সরকারিভাবে যতটুকু সাহায্য সহায়তা প্রদান করা দরকার তা আপনারা করবেন। আমরা ঐতিহ্যবাহী গাংকুল গ্রামের, বড়রাখা উপজেলা গাংকুল গ্রামের বাসিন্দা। এটাতে শুধু মুখের ঐতিহ্যতা বলেই শেষ নয়, এটার অতীত অত্যন্ত গৌরবময়। এখানে দুইজন সংসদ সদস্য কিন্তু জন্মগ্রহণ করেছেন। এখনও আমরা একজনকে বলি এমএলএ সাহেবের বাড়িটি এখনও আছে। আর পরবর্তীতে যিনি জনাব আমাদের আপনজন বাদুর রহমান চৌধুরী সাহেব, যার হাত ধরে বড়রাখার অসাধারণ উন্নয়ন হয়েছে, তিনি বড়রাখার উপকার, তার সময় বড়রাখার যে কার্যকলাপ কার্যক্রম, উন্নয়নমূলক তৎপরতা, শিক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য, রাস্তাঘাট, সব কিছুর যে উন্নয়ন হয়েছে, আমরা কাউকে খাটো করবো না, বলবো এই পথ ধরেই পরবর্তীতে যারা প্রতিনিধি হবেন তারা অগ্রসর হবেন। আমরা চাই না বাদুর রহমান যতটুকু করছেন যতটুকু থাকতো, তার চেয়ে আরও বেশি আপনারা করুন, আমাদের প্রত্যাশা এইটুকুই। তো আমি বেশি কথা বলতে গিয়ে হয়তো এলোমেলোভাবে বলে ফেলছি, কথাও বেশি হয়ে গেছে। আর এই যত সংক্ষিপ্ত বক্তব্য রাখার সময় আমি আপনাদের সাথে, আপনাদের উপস্থিতি আমাদেরকে যে আমরা যে উৎসাহিত হয়েছি, আমরা খুশি হয়েছি, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য বের করে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ম্যাডাম ধন্যবাদ। আসলে প্রধান অতিথি যেহেতু সময় স্বল্পতা এবং একটু তাড়াহুড়ো রয়েছে, দায়িত্ব রয়েছে, আমরা সেজন্য যদিও পরে ওনার বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি বড়লেখা উপজেলার ছিলেন নাইমা নাদিয়া মহোদয়কে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে সালাম, আদাব, নমস্কার। আসলে আমি একটু সময় স্বল্পতার কারণে আগের থেকে ফ্লোর নিয়ে ফিরেছি, সকলের কাছে আসলে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি অবশ্যই শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে পারছি না। আর আমি আসলে এই শিডিউলটা পেয়েছি কালকে দুপুরবেলা আর কি, যার কারণে এঙ্গেজটা একদম অকুপাইড হয়ে গেছে আর কি। আসলে আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে আমি খুবই আসলে আনন্দিত। এরকম একটা আছে আমার জানা ছিল না। আসার সময় আমি আসলে আপনাদের মোটোটা দেখতেছিলাম, ওল্ড ইজ গোল্ড। তো আপনাদের কথাবার্তা শুনে বা আপনাদের কার্যকলাপ দেখে আমি যেটা বলবো, আপনারা অবশ্যই গোল্ড, অবভিয়াসলি ইউ আর গোল্ড, বাট আপনারা কোনো অবস্থাতেই ওল্ড না। কারণ যৌবনের গান, আমরা একটা প্রবন্ধ পড়ছিলাম কাজী নজরুল ইসলামের লেখা, সেখানে একটা ডেফিনেশন ছিল যে বৃদ্ধ কারা, বৃদ্ধ তারা যারা ভারাক্রান্ত। আপনারা এখন পর্যন্ত ভারাক্রান্ত না, আপনারা এখনও যে কর্মস্পৃহা নিয়ে আছেন, 18 বছরের অনেক যুবকের মধ্যেই এই কর্মস্পৃহা এখনও নাই। আপনাদের মধ্যে এখনও দায়িত্ববোধ, সমাজকে নিয়ে চিন্তা করা, এগুলো এখনও কাজ করে।
যা আমাদের অনেক যুবকের মধ্যে এখনও কাজ করে না। আমরা আপনাদের দেখানো পথেই আগাবো এটা বিশ্বাস করি, এবং আপনাদের আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আপনাদের সাথে আমরা সবসময় থাকব। সরকারিভাবে প্রশাসনিকভাবে যে কোনো সুবিধা অসুবিধায় আমি সহকারী কমিশনার ভূমির তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি অবশ্যই করব। আর আপনাদের যে সকল সহযোগিতা প্রাপ্য যারা হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ, এই সহযোগিতার প্রপার ইউটিলাইজেশনটা আপনারা করবেন। এরকম সহযোগিতা অনেকেই পায় না। সৌভাগ্য আপনাদের হয়েছে যে এরকম গুরুজন ব্যক্তিবর্গ যারা বয়সে, যোগ্যতায়, অভিজ্ঞতায় আমাদের থেকে অনেক বেশি সিনিয়র, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনারা যেই সুবিধাটা পাচ্ছেন এটা আর্থিক অ্যামাউন্ট হয়তো বা খুব বেশি না, কিন্তু এই সহযোগিতাটা সবাই পায় না। তারা আপনাদেরকে পথ দেখাবে, কোন পথে হাঁটতে হবে সেটা দেখাবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুগ্রহ করলে আমি ধন্যবাদ। আমাদের সহকারী কমিশনার ভূমি বড়লেখার ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সময় স্বল্পতার কারণে চলে যাচ্ছেন। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি আমাদের পূবালী ব্যাংক দক্ষিণবাগ শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব গৌরাঙ্গ দেবনাথ স্যারকে। সবাইকে আদাব। এই প্রথম আমি আসলে এমন একটা সুন্দর একটা মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। প্রথমেই বলি যে আপনাদের এই যে নামটা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম, এটা আমি আজকে না, আমার সাত্তার স্যার যখন আমার শাখায় গিয়েছিলেন প্রথম, ওদিনই ওনার সাথে আমার পরিচয় এবং উনি আমাকে এই সংগঠন সম্বন্ধে উনি অনেক কিছু আমি জেনেছিলাম ওনার কাছে। তো এটা আমার জানার খুবই আগ্রহ ছিল এবং উনি যখনই যান আমি তাদের কার্যক্রম বা তাদের কি বিষয়গুলো একটু জানার চেষ্টা করেছি। তো আজকে এসে এরকম একটা অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারবো, আর উনি আমাকে দাওয়াত দিবেন সেটা আমি আসলে আশা করি নাই। এজন্য আমি আসলে আপনাদের এই সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞ, নিজেকে খুব ধন্য মনে করছি। আর আপনাদের এই যেটা সাত্তার স্যার যেটা আমাকে বলেছিলেন যে আমরা যারা এখানকার মেধাবী এলাকার তাদেরকে আর্থিকভাবে বা সাহায্য সহযোগিতা করা হয় পড়ালেখার জন্য, কিন্তু শুধু তাই না, আমি তো আরও অনেক কিছু জেনেছি। ওনার এই সংগঠনের যে উনি প্রথম কার্যাবলী আমাদেরকে শুনিয়েছেন, এখানে যারা গরিব বা যারা কোনো কারণে অ্যাক্সিডেন্টে কোনো কিছু সমস্যা বা আর্থিকভাবে অনেক কিছুতে প্রবলেম হয়, সবাইকে দেখেছি উনি আপনাদের এই সংগঠন আর্থিকভাবে বিভিন্নভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন। এটা খুবই প্রশংসনীয়। এরকম একটা উদ্যোগ আসলে আমরা যারা তরুণ আছি আমাদেরই আসলে এগিয়ে আসা উচিত। অথচ তারা আজকে রিটায়ার্ড পারসন, তাদেরকে আজকে শারীরিকভাবে তারা নিজেরাই দুর্বল, অথচ তারা এরকম একটা অনুষ্ঠানে এই সংগঠন তারা তৈরি করেছেন। এটা থেকে আমাদের যারা তরুণ আছি আমাদের এটা অনুপ্রাণিত হওয়া উচিত এবং যেখানে যারা আপনাদের এই এলাকায় যারা আর্থিকভাবে সচ্ছল আছেন তাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সবারই উচিত এগিয়ে আসার জন্য, তাদেরকে এখানে ডোনেশন বা যাই আপনারা আর্থিক সহযোগিতা করে এই সংগঠনটাকে আরও শক্তিশালী যাতে আপনারা করতে পারেন। এবং এই এলাকার যারা মেধাবী আছে, যারা আর্থিকভাবে অনচ্ছল ফ্যামিলি আছে, তাদেরকে যদি আপনারা এরকম এই উদ্যোগ এরকম সাহায্য সহযোগিতা করতে পারেন, এটা আসলে শিক্ষার বিষয়। এটা দেখে অনেক এলাকা বা আমরা যারা আছি আমরাও শিখতে পারবো। তো এটা কি হবে, এটা ভবিষ্যতের জন্য একটা এলাকার সম্মান বয়ে নিয়ে আসবে এবং এলাকার একটা উন্নয়ন হবে। আজকে আমি দেখিলাম যে এখানে একজন মিল্লাত আহমেদ MBBS BCS হেলথ, উনি BCS ক্যাডার হয়েছেন হেলথ সেক্টর থেকে। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং তারা এই একজন মেধাবী স্টুডেন্টকে তারা লেখাপড়া আর্থিক সাহায্য করেছেন এবং আজকে উনি এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আপনাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। এটা এবং আপনারা যারা এই আর্থিকভাবে সহযোগিতা পাবেন এই সংগঠন থেকে সবারই উচিত এই সংগঠনকে সারা দিন কৃতজ্ঞতা করে, সারা জীবন তারা যাতে কৃতজ্ঞতা থাকেন এই সংগঠনের প্রতি, এই সংগঠনকে তারা যাতে সবসময় এগিয়ে নিয়ে যান, এটা আমি প্রার্থনা করি। আর আপনাদের এই যে সিনিয়র সিটিজেন সবার আমি সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, যাতে আপনারা আরও মানসিকভাবে উজ্জীবিত হন। আর আমার তরফ থেকে যদি কোনো কিছু করা থাকে, আমাদেরও ব্যাংকের অনেক কিছু সাহায্য সহযোগিতা দেওয়া হয়, এটা আমি জানি। আমাদের একটা সেক্টর আছে, সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন সংস্থা। কিন্তু আপনাদের এইটা আমি আজকে শুনিলাম যে আপনাদের
এখানে রেজিস্টার্ড করা নাই। যদি আপনারা এটা রেজিস্টার্ড করতে পারেন, দেখি আমরাও যদি কোনো কিছু আপনাদের কোনো কিছু এরকম সাহায্য সহযোগিতা করতে পারি। আমাদের ব্যাংক থেকেও কিন্তু যারা অনেক মেধাবী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। আমাদের ব্যাংক থেকে যদি কোনো কিছু করা যায় আমি এটা অবশ্যই করব, আমাদের ঊর্ধ্বতন মহলকে আমি জানাবো। স্যার তো জানা আমার এখানে, আমি সার্বিকভাবে আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করার আমি করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি বড়লেখা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব রাহেনা বেগম হাসনা আপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালিক সাহেব, উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব অরুণ চন্দ্র দাস, আমার আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল সবুর স্যার, জহির স্যার সহ এখানে আমাদের গুলাব কিবরিয়া খোকন চাচা উপস্থিত আছেন, আমাদের একজন ব্যাংকের ব্যবস্থাপক আছেন। সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আমি খুবই আজকে আগ্রহ নিয়েই আসছি। এই যে মিলাদ আহমদ, যে আমার ছাত্র ছিল, আমি তাকে পড়ানোর সুযোগ পেয়েছিলাম এই যে শিক্ষকতার সুবাদে। সে কিন্তু খুব মেধাবী একটা ছাত্র ছিল। তখন থেকেই আমরা বুঝতাম যে সে এক সময় ভালো কোনো কিছু হবে। তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, গতদিন আমি এই যে হেলথ কমপ্লেক্সে যাওয়ার পর দেখি মিলাদ সেখানে পোস্টিং হয়েছে আমাদের বড়লেখা উপজেলায় হেলথ কমপ্লেক্স। দেখে খুব খুশি হয়েছি। বিশেষ করে এই যে প্রোগ্রামগুলা, এইগুলাতে আসা আমাদের মতো মানুষের অনেক কিছু শিকার আছে। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি, কিন্তু এইটা আসলে আমি শুনে খুব কষ্ট পেলাম, যেটা ওই যে আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এটা রাজনৈতিক দোহাই দিয়ে যেটা বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি যেখানে কোনো রাজনৈতিক কোনো কিছু নেই, এবং সমাজের একটি ব্যতিক্রমী উদ্যোগ। যারা বয়সে বৃদ্ধ হলেও ওনাদের কর্মস্পৃহা, ওনাদের কর্মদক্ষতা এবং ওনাদের কাজ দেখে এই সমাজ এবং আমরা যারা আছি অনেক কিছু যেখান থেকে শিকার আছে। তারাই আসলে এই যে রাজনৈতিক দোহাই দিয়ে তাদেরকে পিছনে রাখা হয়েছে, এটা আমাদের জন্য দুঃখজনক। এবং আমি আশা রাখব এইটা খুব দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় যাবে। এই ক্ষেত্রে আমরা যারা আছি আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। উপজেলা প্রশাসন বলেন, উপজেলা যে দপ্তরে, বিশেষ করে সমবায় অফিসে এইগুলা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসে, সেখানে আমরা গিয়ে এইটা রেজিস্ট্রেশনের আওতায় ইনশাল্লাহ হবে, আসবে। তো আমরা আসলে যারা এখানে উপস্থিত হন অত্যন্ত গুণী মানুষ। এই গুণী মানুষের এই যে সংস্পর্শে এসে আমরা যেগুলা শিখি, এইগুলা শেখার জন্য এখানে আসা। আমি আসি এবং অনেক কিছু এখান থেকে শিখার আছে। বিশেষ করে আমাদের সত্তার চাচা, যিনি আসলে আমরাও অনেক সময় এই যে মোবাইলের নাম্বারগুলো বের করে একটা ফোন দেব করে অনেক সময় চলে যায়, কিন্তু উনি এই বয়সে এই যে মোবাইলে একবার নয় বারবার এক একজনকে দাওয়াত দিচ্ছেন, নিয়ে আসতেছেন। এইটা আসলে আমার কাছে অবাক লাগে অনেক সময়। তো আমরা আসলে ওনাদের কাছ থেকে এইগুলা যদি গ্রহণ করি, তো আগামীতে আমরা আসলে সমাজের জন্য বা দেশের জন্য কোনো কিছু করতে পারবো, এইটা আমি বিশ্বাস রাখি। সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার দুইজন শ্রদ্ধেয় শিক্ষকও আছেন যারা এখানে এসেছেন, সময় দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বড়লেখা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, আমাদের অত্র অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল সবুর স্যারকে বক্তব্য রাখার জন্য। আজকের এই চমৎকার অনুষ্ঠান
মিলাদ হোসেনকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে বক্তব্য শুনছিলাম। আসলে প্রতি বছরই আমরা আসি, অরুণ দাস তারপরে আমাদের জহিরুদ্দিন সাহেব, আমরা প্রতি বছরই, তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সহ আমরা প্রতি বছরই, গত বছরও এখানে এসেছি। তো এই বছর আবার যে আসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো এইবার আরও ভালো লাগছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও আছেন, গতবার ওনাকে পাওয়া যায়। আর মিলাদ হোসেন উপস্থিত না থাকলেও তার গর্বিত পিতা, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে এটা খুব সারপ্রাইজিং যে এই বয়সেও এই যে রেহানা বেগম যেটা বলেছেন যে মোবাইল থেকে খুঁজে খুঁজে নাম্বার বের করে ফোন দেয়া, এটা কিন্তু অসাধারণই বলতে হবে। আমরা দেখেছি মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষের মৃত্যু হয় সবচেয়ে বেশি জন্মের সময় আর রিটায়ার্ডের সময়। জন্মের সময় যেভাবে একটা রিস্ক থাকে পৃথিবীতে আসার, আর রিটায়ার্ডের পরেও রিস্ক হয় এই জন্য যারা মনে করে আমরা তো টায়ার্ড অ্যান্ড রিটায়ার্ড, এখন আর কি করব, করার তো আর কিছু নেই, সুতরাং মরে যাই। তো আসলে এখানে যারা বসে আছেন এরা দীর্ঘজীবী হবেন আমি মনে করি, কারণ তারা তো রিটায়ার্ড অফিসিয়ালি হলেও কার্যত কিন্তু দে আর নট টায়ার্ড অ্যান্ড রিটায়ার্ড অ্যাজ ওয়েল। তারা কাজের মধ্যে ব্যস্ত আছে। তারা কিভাবে মানুষকে সহযোগিতা করবেন, কে অগ্নিদগ্ধ হয়েছে, কে পড়তে পারছে না, সামান্য টাকাই হোক, 5,000 টাকাই হোক, আসলে গাছের একটা সবুজ পাতাই মনে করেন। এটা দেখে আমার সুন্দর লেগেছে। আমি যদি বলতে পারি স্বতঃস্ফূর্তভাবে যে শুকুর আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি এটা দোয়া করতে পারি যে হে আল্লাহ, এই পাতাকে যেভাবে সবুজ করেছো তুমি আমাদের জীবনটাকে ওইভাবে সবুজ করে দাও। তাহলে একসাথে দুইটা কাজ হয়ে গেল, এটা শুকরিয়াও হয়ে গেল আর এটা দোয়াও হয়ে গেল, যে দুইটা জিনিস হচ্ছে ধর্মের সারাংশ। একজন মানুষ যদি তখন শুকুরগুজার হয়, কুরআন শরীফে কিন্তু সুখের কথা নাই, কিন্তু শুকরিয়ার কথা বারবার এসেছে। মুফাসসিরিনরা বলেছেন যে কোনো মানুষ যদি শুকুরগুজার হয় তাহলে বাই প্রোডাক্ট হিসাবে সে সুখী হয়ে যাবে, অটোমেটিক্যালি সে সুখী হয়ে যাবে। সে যদি কি হয়, গ্রেটফুল হয়, মাইন্ডফুল হয়। এই জন্য গ্রেটফুলনেস অ্যান্ড মাইন্ডফুলনেস ইজ দি প্রি রিকুইজিট ফর হ্যাপিনেস। এই জন্য আমরা শুকুরগুজার থাকি। আমি যে এতদিন বেঁচে আছি, আমি যে সুস্থভাবে কথা বলতেছি, আজকে আমাদের একজন বন্ধু, এই যে ফরহাদ, আমার ক্লাসমেট, জুড়িয়েটিয়ান কানম একাডেমির প্রিন্সিপাল এবং সাবেক অধ্যক্ষ, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমসি কলেজ হোস্টেলে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম। এখন কি হচ্ছে, কিন্তু আমি তো এখনও সুস্থ আছি, আমার হার্টে এখনও ব্লক ধরা পড়েনি, আমার এখনও রক্তে কোলেস্টেরল খুব ভালো লেভেলে আছে, আমার এখনও ডায়াবেটিস নাই, আমি এখনও বিভিন্ন জায়গায়, আমি আজকে 3-4টা প্রোগ্রামে বক্তৃতা করব, 4টাতে শিডিউল করা, যদিও ছোটো মানুষ কিন্তু কাজ আছে প্রচুর। কিন্তু এটা মিস করতে পারি নাই। আই কুড নট টার্ন ডাউন দি রিকোয়েস্ট অফ মিস্টার আব্দুল সত্তার, কারণ এরকম গুণী মানুষ আল্লাহ তাআলা তাকে তার গুণ এবং তার মর্যাদাকে আরও বৃদ্ধি করে দেন। আর আসলে এই ডাক্তার সাহেবকে যদি পাইতাম তাইলে তার জন্য আরও বেশি দোয়া থাকতো। আসলে আজকাল শারীরিক রোগের চেয়ে মানসিক আত্মিক রোগের প্রকোপ খুব বেশি দেখা যাচ্ছে। আপনারা দেখেন যে সমাজে কিন্তু মনোবিজ্ঞানীরা এক সমীক্ষায় দেখেছেন এই বছরের যে প্রতি 20 জনে একজন মানসিক রোগী। কোন মানুষ যে কোথায় সমস্যাগ্রস্ত হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি মনে করি যে এদের মনোজাগতিক সেবার জন্য সরকারকেও নজর দেওয়া উচিত। কত মানুষ কতভাবে, কত মানুষের যে কত কান্না, কত দুঃখটা কিন্তু এটা মনের আবর্জনা। এই আবর্জনা অন্তর থেকে বাহির না করা পর্যন্ত, হিংসাটা এটা মনের আবর্জনা, ঘৃণাটা এটা মনের আবর্জনা। এই আবর্জনা দ্বারা যদি কোনো মানুষ জর্জরিত হয়, সে যত বড় পদবী হোক, মেবি হি ইজ এ প্রাইম মিনিস্টার অফ এ স্টেট, হেড অফ দি গভর্নমেন্ট, নাথিং, ননসেন্স, টোটাল ইউজলেস। আজকে দেখেন কত প্রাইম মিনিস্টাররা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজকে এরকম একটা ভালো সংগঠন কি
এটা বিএমপির গন্ধ পেয়েছে এই জন্য রেজিস্ট্রেশন দেয় নাই। এটা কি ডাজ ইট মেক এনি সেন্স? তো এটা মানে খুব দুঃখও লাগে, কষ্টও লাগে। আর এটা তো একটা সিভিল সোসাইটি, এই জন্য এর বেশি আর কিছু বললাম না। শুধু ভাইস চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপনি ওই যে সমাজসেবা অফিসার যে আছে ওনাকে বলে দিবেন যে দ্রুত এটা যাতে কি হয়। এসিল্যান্ডকেও বলতাম। তো এই জন্য আমি মনে করি যে কুরআন শরীফে দেখেন সূরা ইউনূসের মধ্যে একটা আয়াত আছে, আমি এটা বললেই আমার বক্তব্য শেষ করবো এবং বিদায় নিয়ে আমি চলে যাব। আল্লাহ তাআলা পৃথিবীর কুরআন শরীফ কিন্তু এটা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ না, এটা পৃথিবীর সকল মানুষকে কুরআন অ্যাড্রেস করেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হিউম্যান বিইং এট লার্জ ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন, সবাইকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে তোমাদের পরবর্তীকারের পক্ষ থেকে একটা উপদেশ বানিয়ে এসেছে, এতে রয়েছে মানুষের যাবতীয় অন্তরের যত ধরনের রোগ ব্যাধি তার প্রতিকার, নিরাময়। শিফা শব্দের বাংলা শব্দ হচ্ছে নিরাময়, ইংরেজিতে এটাকে বলে কিওর। এবং বিশ্বাসীদের জন্য এই কুরআন হচ্ছে একটা পথ নির্দেশনা এবং রহমত। তো এই শিফা শব্দের কি অর্থ এবং কি মর্ম, এটা নিয়ে একটা এনসাইক্লোপিডিয়া লেখা যাবে। আজ থেকে 1000 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানী, আপনার নাম জানেন, ইবনে সিনা, তিনি একটা বই লিখেছিলেন। এই বইয়ের নাম হচ্ছে কিতাবুশ শিফা। আর একটা বই হচ্ছে কিতাবুত তিব। তিনি মেডিকেল সায়েন্সের উপরে 40টা বই লিখেছেন এবং দীর্ঘ 500 বছর পর্যন্ত মানে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে মেডিকেল সায়েন্সের ছাত্রদের জন্য এটা টেক্সট বুক ছিল। এটাকে দি ক্যানন অফ মেডিসিন হিসাবে পড়ানো হতো। এটা না পড়লে ডাক্তার হওয়া যেত না। এই বইয়ের মধ্যে এই যে শিফা শব্দের অর্থ এক্সপার্টরা লিখেছেন কিওর ফ্রম হোয়াট, মানে কোন জিনিস থেকে নিরাময়। তো বলছেন যে ইট ইজ এ সাইকোসোমেটিক, সাইকো ইন্টেলেকচুয়াল, সাইকো এমোশনাল, সাইকো সোশ্যাল অ্যান্ড সাইকো স্পিরিচুয়াল। ইট ইজ এ কিওর ফ্রম অল সোর্টস অফ, তাদের ভাষায়, ইট ইজ এ কিওর ফ্রম অল সোর্টস অফ সাইকোসোমেটিক, সাইকো সোশ্যাল, সাইকো এমোশনাল, সাইকো ইন্টেলেকচুয়াল অ্যান্ড সাইকো স্পিরিচুয়াল এলমেন্ট অ্যান্ড পারভার্সন। মানে আমরা সবাই লার্নেড মানুষ, আমরা জানি এলমেন্ট অর্থ হইল রোগ, পারভার্সন মানে হইল বিকৃতি। মানে একজন মানুষের যত ধরনের শারীরিক, মানসিক, মনোদৈহিক, আবেগিক, বুদ্ধিবৃত্তিক, আত্মিক বিকার, বিকৃতি এবং রোগ ব্যাধি থাকতে পারে, তার 100% চিকিৎসার ব্যবস্থা আছে কুরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো এই জন্য আজকে আমরা শারীরিকভাবে সুস্থ হলেও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্যকে তারা ডিফাইন করেছে যে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ফিটনেস। তারা 4টা ডাইমেনশনের কথা বলেছেন। সুস্থতা মানে শুধু শরীর সুস্থ হলেই এখন আর মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানুষকে সুস্থ বলতে চায় না। একসময় তো পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানীরাও মূর্খ ছিল, তারা জানতো না যে একজন মানুষ যে আত্মিকভাবে সুস্থ না হলে তাকে যে সুস্থ বলা যায় না, এটা জানছে মাত্র 100 বছর ধরে। অথচ কুরআন বলেছে 1500 বছর আগে। রসুল বলেছেন যে আল্লাহ ইন্না ফিল জসদে মুদগা ফাইজা সালুহাত সালুহাল জসদু কুল্লুহু, 1500 বছর আগে, যে মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ হয়, সালুহাত মানে হচ্ছে সুস্থ, তাহলে পুরা দেহটা সুস্থ হবে। এই গোশতের টুকরার নাম হচ্ছে মানুষের হার্ট। এটা আত্মা, ওখানে আত্মার নিবাস। এই হার্ট, এটা তো একটা পাম্পিং মেশিন। এর ভিতরে এই অ্যান্টিনার মতো একটা সূক্ষ্ম জিনিস থাকে, যেটা আজও সাইকোলজিস্ট, বিজ্ঞানী কেউ বুঝতে পারে না। কারণ এটা আল্লাহর কুদরতের একটা কেরিশমা, এটা বোঝা মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব না। ওখানে একটা অ্যান্টিনা ফিট করা আছে, ওটা 24 আওয়ার্স কানেক্টিভ আল্লাহর জাতের সাথে। এই জন্য এই জায়গাটা শুদ্ধ করতে হবে, তাহলে বুদ্ধিবৃত্তি শুদ্ধ হবে, আচার আচরণ শুদ্ধ হবে, কথাবার্তা শুদ্ধ হবে এবং একজন শুদ্ধ মানুষ এবং শুদ্ধাচারী একটা সমাজ আমরা উপভোগ করতে পারব। মানবিক একটা সমাজ হবে, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে
বসবাস করতে পারবে এবং পরিতৃপ্ত জীবন, মৃত্যুবরণ করবে হাসি মুখে। আজকাল আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ মৃত্যু তো শেষ নয়। আমরা বলি ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? ট্রান্সফার। মানে ইউ আর ট্রান্সফারিং ফ্রম ওয়ান ডাইমেনশন ইন্টু অ্যানাদার ডাইমেনশন। আমি একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, আমার তো শেষ হচ্ছে না। তো এই জন্য আমরা জীবনে যতদিন বাঁচি, সুস্থ হিসাবে বাঁচি, পরিতৃপ্ত জীবন যেন আমাদের হয়। আমরা যখন মৃত্যুবরণ করি তখন যেন আমরা পরিতৃপ্তি নিয়ে, যে জীবনে তো বহুদিন বাঁচলাম, এখন মরতে অসুবিধাটাই। মরার পরে তো আমার জীবনের মৌত কো সমঝা হায় গাফেল কে ইখতিতামে জিন্দগি, দর হকিকত মৌত হায় সুবাহ দাওয়ামে জিন্দগি। কবি বলেন যে মৃত্যু তো আরেকটা মহাজীবনের নতুন প্রবাদ। ওখানে যেতে আমার অসুবিধা কি? সমস্যাটা কোথায়? এই যে শাহজালাল রহমতুল্লাহের সঙ্গী সাথী 360 উলিয়ার পুণ্য স্মৃতি বিজড়িত এই যে এলাকাটা, এখানে যারা মৃত্যুবরণ করেছেন তারা কি মৃত্যুর সময় কান্নাকাটি করেছিলেন? তারা মৃত্যুর জন্য অপেক্ষায় ছিলেন যে আমি কখন যে মৃত্যুবরণ করি আর আমার মানে পরম প্রভুর সাথে কি হয়, আমার সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য আমার আশা থাকবে সিনিয়র সিটিজেনরা যে কাজটা করলেন, আমরাও কিন্তু সিনিয়র হচ্ছি, আপনাদের বয়ের কোনো কারণ নাই। একজন বলেছেন যে এখানে আসলে এটা মানে সাহস পাই, আপনারা কখনো একা ভাববেন না, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। এবং আমরা গুরুস্থানে গিয়ে কিন্তু এই কথাটা বলি, এই যে কবর জিয়ারত করতে গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন। সালাফুন শব্দের অর্থ হচ্ছে প্রিডিসেসার্স, মানে তোমরা গেছো অগ্রে চলে, আমরা আছি পরে, হবেই হবে আবার দেখা দিন যে কয়েক পরে। এই কথাটা আমরা ওখানে গিয়া বলি। আমি তো বাড়িতে গেলে প্রথমে আমার বাবার কবর জিয়ারত না করে আমি বাড়িতে ঢুকি না, মানে একটা অশান্তি ফিল করি। যখন গিয়ে এই সালামটা দেই যে আপনি তো চলে গেছেন আগে, আমি কিন্তু খুব শিগগিরই আসতেছি, ইট টেক্স টাইম, নাথিং এলস। তো এই জন্য আপনাদের বইয়ের কোনো কারণ নাই, আমরাও সিনিয়র হচ্ছি, আপনাদের এই সমিতি আরও বড় হবে। আর এখানে তো আরও এই যে অরুণদা তো সিনিয়র সিটিজেন হয়ে গেছে, আপনি সদস্য হয়েছেন, হি শুড বি এ মেম্বার অফ দিস কমিটি। এবং আমরাও হব ইনশাল্লাহ। আর এই সমিতির মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের অধ্যক্ষ মহোদয় খুব ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন। আর আমি তো আসলাম, আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলি বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল সবুর স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি, যিনি আমাদের প্রতিটি প্রোগ্রামে এসে আমাদেরকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে অনুপ্রাণিত করে থাকেন, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জহিরুদ্দিন স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি। ধন্যবাদ। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আসলে যে এতক্ষণ যা শুনলাম, প্রত্যেকের বক্তব্যের ভিন্নতা আছে এবং এখান থেকে ভিন্ন ভিন্ন কিছু শেখার, সঞ্চয় করার আছে, শেখার আছে। তো আমি তো প্রথম যেদিন থেকে এখানে যুক্ত হয়েছি কোনো মিটিংই মিস করি নাই। আমাকেও দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞ আমি। আর সংখ্যা এখানে খুব বেশি না হলে আমি মনে করি যে যারাই আসেন তারা টোটাল দ্য এসেন্স অফ পড়ালেখা। আমরা সেই ব্যক্তিত্ব এবং ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী যারাই আছেন ইনভাইটেড হন এবং সবাই আসেন। যা আজকেও এখানে শিক্ষক থেকে শুরু করে জনপ্রতিনিধি, যেমন ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, উনি কিন্তু অনেকবারের ভাইস চেয়ারম্যান, মানে কখনও তিনি মানুষ তাকে প্রত্যাখ্যান কখনো করে নাই এ পর্যন্ত, এবং আমরা আশা করি ভবিষ্যতেও সেটা থাকবে। হ্যাঁ, তা তো এটা মানুষের ভালোবাসা, মানে সবচেয়ে কঠিন বিষয় মানুষের ভালোবাসা অর্জন করা। বাকিগুলা বাজার থেকে টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় অনেক কিছুই। তো আজকে নতুন আরেকজন, উনার সাথে আমার পরিচয় আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। তো আমরা সচরাচর অনেক জীবন থেকেই দেখা হয়, অনেক কাল থেকে দেখা হয়। আর মিলাদ আহমেদ সাহেবের বাবা এখানে উপস্থিত আছেন। অন্তত তিনি না থাকলেও
প্রতিনিধিত্ব তিনি করছেন। আর আমাদের অরুণ স্যার অধ্যক্ষ, উনি তো জুড়ি কলেজে ছিলেন অনেক দিন। আমি সেই জুড়ি কলেজে অনেক বছর ছিলাম, প্রায় 17 বছর। আর সবুজ স্যার, ওনার সাথে প্রথম পরিচয় আমার এমসি কলেজ, সেখানেই পরিচয় হয়। আর মানে ওখানে একটা ভর্তি পরীক্ষা যাই, অনার্স তখন খোলা হয়। তো পরবর্তী সময়ে এক একজন এক একদিকে চলে গেছি। তো আজকের যে বিষয়গুলো হচ্ছে যে সিনিয়র সিটিজেনদের মধ্যে উনি চমৎকার কিছু কথা বলেছেন। দেশে আছেন, জব করে রিটায়ার্ড হয়েছেন। তো রিটায়ারমেন্ট বলে আসলে কিছু নেই। তার কারণ কি, জব জীবিকা হচ্ছে জীবিকার জন্য একটা উপায় মাত্র। জব, পৃথিবীতে যারা বিখ্যাত তারা কেউ চাকুরি করেন নাই, বা তাদের কোনো চাকুরিজীবী হিসেবে পরিচয় নেই। পৃথিবীতে যারা বিখ্যাত, যারা বিজ্ঞানী, যারা সাহিত্যিক, যারা ঔপন্যাসিক, যারা কবি, যারা সেলিব্রিটি, যারা স্পোর্টসম্যান, যারা লিডার, যারা বড় বড় আবিষ্কারক, তাদের কিন্তু কেউ চাকুরি করেন নাই। অর্থাৎ চাকুরি আমাদের একটা গ্রহণ করতে হয়, হয়তো অন্য কিছু করে জীবিকা উপায় করা প্রয়োজন ছিল, তা না করে হয়তো একটা চাকুরিতে আপাতত আছে। এটাও একটা টাইমিং, সময়ের মধ্যে। কিন্তু মানুষকে সৃজনশীল করে যদি নিজের একটি জগৎ সৃষ্টি করতে পারেন, তখনই তিনি কিন্তু বিখ্যাত হন, প্রখ্যাত হন এবং সামাজিক ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন, মানবিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তো এখানে যে বিষয়গুলো আমরা জানলাম যে জনাব আব্দুল সাত্তার সাহেবের যে এই 20 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যে মানবিক যে সহযোগিতা, অনুদান, যেগুলো সিলেকশনগুলো খুবই চমৎকার। যে বিষয়গুলোকে তিনি সহযোগিতা করেছেন, এটা আজকে হয়তো একটা সম্বর্ধনা বলতে যান, অফিসিয়াল ডে হওয়াতে কিছুটা সমস্যা হচ্ছে বলতে, যে ইউএনও সাহেব প্রধান অতিথি হওয়ার কথা ছিল, উনিও অফিসিয়াল ডেতে আসতে পারেন না। বড়লেখা কলেজের অধ্যক্ষ মহোদয় আসতে পারেন নাই, হয়তো অফিসিয়াল কাজ পড়েছে। আমি শেষ পর্যন্ত কলেজ বাদ দিয়ে কোনো রকম মানিয়ে নিয়েছি যে আজকে অন্তত যাই না। যাই হোক, সেটাই। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এখানে ওই যে কয়েকজন ছাত্রছাত্রী, তারা জানি না আজকে কি সবাই উপস্থিত হয়েছেন, একজন ছাড়া 4 জনকে মানে একটা সহযোগিতা, আর্থিক অনুদান প্রদান করার মূল প্রোগ্রাম। এবং আমরা মনে করি যে আমরা অনেকেই টু দ্য এন্ড অফ দ্য জব, টু দ্য এন্ড অফ দ্য এইস, বা অনেকে রাইজিং কন্ডিশনে আছে। কিন্তু যারা ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে কিছু বলা যায়, বাকিদের উদ্দেশ্যে খুব একটা বলার কিছু নাই, কারণ অল আর লার্নেড এবং এরা এক্সপিরিয়েন্সড, দক্ষতায় সমৃদ্ধ সবাই, এবং অনেক সংস্কার সংশোধন জীবনে অর্জিত হয়েছে। কিন্তু ছাত্রছাত্রী যারা, তাদের কিন্তু শেষ নেই। অর্থাৎ এই সময়টাই এরা একজন ছাত্র না, 2 জন ছাত্র, এরা প্রতিনিধি আজকে, এবং তাদেরকে সিলেকশন করা হয়েছে। এবং ওই যে আমরা এখানে কিছু বিষয় আছি যে ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি হতাশায় কাজ করে আমরা বাংলাদেশে বলতে, আমরা এখন দেখেছি যে ছাত্ররা মনে করে যে আমি A+ পেলাম কি না, আমি ওই লাইনে ভর্তি হতে পারলাম কি না, আমি ওই সাবজেক্টটা পেলাম কি না, ইত্যাদি হতাশায় কাজ করে। কিন্তু আসলে হচ্ছে যে শেখার কোনো লিমিটেশন নাই। বহু কিছু আমরা যা কিছু শিখতে চাই, তা কিছুই আমাদেরকে পড়তে হয়, পড়াশোনা করতে হয়। পৃথিবীতে যা কিছু শেখা, তা সব কিছুই আমাদেরকে পড়াশোনার মাধ্যমেই কিন্তু অর্জন করতে। কিন্তু আমরা খুব সংক্ষিপ্তভাবে দেখি যে সিলেবাস পড়াশোনাকেই মনে করি পড়াশোনা, এবং একাডেমিক পড়াশোনাকেই বলি আমরা পড়াশোনা। এখানে কবি বলেছেন যে বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তার মানে এটা দ্বিতীয় ডায়ালগ পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। সুকুমার রায় যেটা বলেছেন যে সবার আমি ছাত্র, তার মানে টোটাল জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিবেশই আমার শিক্ষক। প্রত্যেকেই আমার শিক্ষক, কোনো না কোনোভাবে আমাদেরকে কেউ না কেউ আকার ইঙ্গিত, এটা ওটা, অভিজ্ঞতা, সেটা, আচার আচরণ সব কিছু দিয়ে আমাদেরকে শেখান। একজন যদি আমার প্রতি খারাপ আচরণ করেন, এটাও আমার জন্য শিক্ষা। কেন শিক্ষা? যখনই আমার খারাপ লেগেছে, তখন আমি বুঝতে পেরেছি যে এই আচরণটা মোটেই সুন্দর বা বিশুদ্ধ আচরণ নয়। এটা থেকে আমি জ্ঞান নিলাম যে এই আচরণটা আমাকেও কখনো ভুলেও করতে নাই, কারণ এটা যেহেতু আমার জন্য এটা খারাপ লেগেছে, তার মানে অন্য যে কোনো জন্য খারাপ। ভুল থেকেই জ্ঞান নেওয়া হয়, কারণ যখন আমি বুঝতে পারি যে আমি ভুল করেছি জীবনে, এই ভুলটাই আমার জ্ঞানে পরিণত হয়। যেমন আমি ছাত্রছাত্রীদের প্রায় বলি যে তুমি কোন গ্রেড পেয়েছো এটা ম্যাটার নয়, আজকের কথাগুলো তুমি শুনো। তুমি যদি কেবল অভিভাবক হতে পারো, তুমি রাষ্ট্রের সবচেয়ে বড় অফিসার। কারণ একজন অভিভাবক যে দায়িত্ব পালন করতে পারে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীও সে দায়িত্ব পালন করতে পারেন না। জেনারেশনকে তৈরি করেন কারা?
অভিভাবকরা তৈরি করেন, তাদের আন্ডারেই ছেলেমেয়েরা সন্তানেরা নাগরিকদের গোড়াপত্তন হয়। তারাই এদেরকে শাসন, অনুশাসন, আদর, সুহাগ, যত্ন, পরিশ্রম সব কিছু দিয়েই তৈরি করেন। আজকে যে একজন ডাক্তার বা একজন অফিসার বা একজন মাস্টার ডিগ্রি মানুষ বা একজন প্রফেসর বা একজন জনপ্রতিনিধি তৈরি হন, তিনি কি হঠাৎ করে বাজারের কোনো দ্রব্যের মতো কিনে আনা যায় না। দেখা যায় একটা বাচ্চাকে আমরা হাতে ধরে 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 অনেকটা ক্লাস পর্যন্ত নিয়ে গেলাম, এক সময় হয়তো আংশিকভাবে হাত থেকে ছেড়েছি, এরপরেও আমরা পুরা ছেড়ে দেই না। তারা একটা পর্যায়ে যখন 20-25 বছর, দিনের পর দিন, বছরের পর বছর সবাই তার পিছনে ক্লান্ত ছিলেন, শিক্ষক, মা বাবা, পরিবেশ, সরকার, অর্থাকর্তা, অমুক তমুক সবাই, এই ছোট্ট লেভেল থেকে আস্তে আস্তে আমরা ওই লেভেলে গেছি। এরপরে আমাদের কর্মজীবন শুরু হয়, আমরা দক্ষতা অর্জন করি, অভিজ্ঞতা অর্জন করি, আমাদেরকে অনেক ভুল সংশোধন করি, আমরা নিজেকে সমৃদ্ধ করি এবং মানবিক করে তোলার চেষ্টা করি। যেমন শিক্ষা এরকমের একটি বিষয় যে ক্লাসে খুব ভালো হয়ে গেলেই আইনস্টাইন খুবই খারাপ ছাত্র ছিলেন, কারণ তিনি ঘুম থেকে দেরিতে উঠতেন এবং ক্লাস 8 পর্যন্তই তিনি মোটেই ভালো ছিলেন না, এবং প্রথমবার এসএসসি মাত্র ফিজিক্স আর ম্যাথমেটিক্সে পাশ করেছেন, এর বেশি তিনি পাশ করেন নাই, বাকিগুলা তিনি মনোযোগ দেন নাই। মায়ের ইচ্ছা ছিল যে চাচার মতো তিনি একজন প্রফেসর হবেন, কারণ ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপে বিশেষ করে অধ্যাপনা এবং ডাক্তারি এটা অসাধারণ সম্মানের বিষয়। তিনি মায়ের স্বপ্নটা সেখানে দুলিশ্বাত হতে গিয়েছিল। তিনি যখন কি করলেন, ওই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেন, তারা বলল যে তুমি তো সব কিছুতে পাস নয়, মাত্র 2টাতে পাস, তাও 100% মার্কস। ওমা, তা বাকি এগুলা কেন তুমি পাস করো নাই? যে বাকিগুলো আমি প্রয়োজন বোধ করি নাই বা সেগুলো আমার কোনো মনোযোগ ছিল না। তো তারা বললেন এক শর্তে দিতে পারি ভর্তি, যে বাকিগুলো তো আইনত পাস করে আগামী বছর জমা দিতে হবে। তিনি সেই শর্তে রাজি হলেন। তারপরে তার চাকরি হলো না, তিনি একটা পেটেন্ট হাউসে ইঞ্জিনিয়ারিং বা ওই যে যেখানে প্রকৌশল বিষয়, সেখানে একটা ক্লারিক্যাল জব নিলেন। ওই ক্লারিক্যাল জবে বসে বসেই তিনি 5টা থিওরি ড্রাফট করে ফেলেন, যেগুলা পৃথিবী বিখ্যাত থিওরি, হ্যাঁ, যেটার জন্য তিনি আইনস্টাইন হয়ে উঠলেন এবং পরবর্তীতে তিনি অধ্যাপনায় যোগদান করলেন এবং অনেক কিছুই করলেন। হ্যাঁ, তো ওই যে আইনস্টাইন খুব ভালো ছিলেন না, ক্লাসে 1, 2, 3 নম্বর ছাত্র হতে পারেন নাই, কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কাউকে আমরা পৃথিবীর চিনি না। ওই যে তিনি নিজের একটি জগৎ সৃষ্টি করতে পেরেছেন, বিজ্ঞানী হতে পেরেছেন। এই জন্য ক্লাসের রেজাল্টটা যারা নির্ভর ছিলেন তাদেরকে কেউ চিনে না, জানে না ইত্যাদি। অর্থাৎ পড়াশোনা, স্টাডি এমন একটা বিষয় যেটা আনলিমিটেড, এটা সিলেবাসের মধ্যে নির্ভর করে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে লেখাপড়া করলেও গত কয়েক বছর আগে একটা ভর্তি পরীক্ষা প্রশ্ন দেখিয়ে, হারুন স্যার ছিলেন তখন, ওনার মেয়ে পরীক্ষা দিয়েছেন। তো আমরা নিজেরও সমাধান করতে পারছি না যে কয়েকটা বাংলা এবং ইংরেজিতে এমন সব প্রশ্ন দেয়া হয়েছে যেগুলো আমরা অনেকজন মিলে এটা সমাধান করতে পারতেছি না, এটা সঠিক উত্তরটা কি হবে। এরপরে পত্রিকায় আমরা দেখলাম যে অভিযোগ আসছে যে গার্জিয়ানরা বলছেন যে এমন সব প্রশ্ন করেছেন, এটা ইন্টারমিডিয়েট লেভেল না, এসএসসি লেভেল না, ছেলেমেয়েরা পারবে কোথা থেকে, এরা ফেল করবে। তখন তারা জবাব দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে যে না, এটা আমরা চ্যালেঞ্জ করি যে কেউ দেখাতে পারবেন না যে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের ক্রস করে তাদেরকে কোনো প্রশ্ন করেছি না। এই সিলেবাসে হতো সমকালীন নাই, কিন্তু আজ থেকে 20 বছরে এটা ইন্টারের সিলেবাসে ছিল, আজ থেকে 30 বছর আগে এটা কারিকুলামে ছিল, ইন্টারের সিলেবাসে ছিল। তার মানে লেখাপড়া এরকমের একটা বিষয়, সিলেবাসটা রোটেশন করে কারিকুলাম থেকে। কিন্তু আমাকে যখন প্রতিযোগিতায় যেতে হবে বিভিন্ন জায়গায়, তখন ওই যে এবারে ট্রান্সলেশন ছিল কি না, এবারে ইডিয়মসটা ছিল কি না আমার সিলেবাসে, এটা দেখার বিষয় নয়। ওই 30-20 বছরে আগে দেখা যাবে কারেকশন ছিল, সেটা এখন দিয়ে দিচ্ছে, কিন্তু আমার সিলেবাসে ছিল না, আমি পড়ি নাই। তো এরকমের একটি বিষয়, অর্থাৎ পড়াশোনাটা অসাধারণ একটা অর্জনের বিষয়, এবং এটা হচ্ছে ওই যে সব স্কোয়ার সাইডকে কভার করতে হবে। আবার কলেজ থেকে যারা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে, এরা কারো A+ নাই, একজনের A+ নাই। গত বছরও যারা সবচেয়ে ভালো সাবজেক্টে চান্স পেয়েছে 3 জন, তাদের একজনের A+ নাই। কারণ আমি শুরু থেকে তাদেরকে বলি A+-এর কোনো প্রয়োজন নাই, তুমি ওই যে স্কোয়ার লেখাপড়া করবে, এখন থেকে আবার ওই পিছনে ফিরে যাবে, যা তোমার রয়ে গেছে সেইগুলো আবার পড়বে, আবার বাংলা, আবার অঙ্ক, আবার ইংরেজি, আবার বিজ্ঞান, আবার জেনারেল নলেজ। আবার তুমি দেখবে যে তোমার সিলেবাসের বাইরে 20 বছর আগের, 10 বছর, 15 বছরের আগের সিলেবাসটা কী রকমের ছিল সেগুলো কালেকশন করে তুমি পড়াশোনা করবে। এখন পেয়ার্স অফ ওয়ার্ড নাই, আগে ছিল, এখন তোমার পরীক্ষা চলে আসলো, ভর্তি পরীক্ষা, তুমি পারবে না। তো ওই জন্য ছাত্রত্ব এমন একটি বিষয় যে এটা আনলিমিটেড, এবং পড়াশোনা একটা কারিকুলামের মধ্যে করতে হবে। এটা শুধু সিলেবাসের মধ্যে আটকা পড়লে আমি কিন্তু কখনোই সফল হতে পারবো না। না হলে A- দিও,
সফল হওয়া যায়। A+ দিয়েও সফল হওয়া যায় না, অসংখ্য গোল্ডেন A+ দিয়েও আমরা সফল হতে পারি নাই, কোথাও কোনো ইচ্ছে মতো ভর্তি হতে পারি নাই। ওই যে আমি সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। তো সেই জন্য পড়াশোনার বিষয়টা এরকমের একটি বিষয়, যা কিছু আমরা শিখতে চাই তা কিছুই পড়াশোনার বিষয়। আমি সাঁতার যদি শিখতে চাই তাহলে আমাকে সাঁতার স্টাডি করতে হবে, সাঁতারের ইতিহাস জানতে হবে, তখন আমি সাঁতারু হব। ফুটবলার হব, তখনই ফুটবলের ইতিহাস জানতে হবে, ফুটবলকে আমাকে স্টাডি করতে হবে। তো আমি গত 2-3 দিন আগে আমার ছোট্ট মেয়ে ক্লাস 3-তে পড়ে, তো বললাম যে আমি একটা খোঁজখবর রাখতে পারি না। তাকে বলছি এই যে তুমি কি আজকে পড়াশোনা করেছো সব? হ্যাঁ, মানে আমার তো স্কুলে যা যা পড়া ছিল আমি সব পড়াশোনা শেষ করে ফেলেছি, আমার আর পড়াশোনা নাই, আমি পড়েছি। বলে না, তুমি তো আজকে হারমোনিয়াম পড়াশোনা করো নাই। হ্যাঁ, হারমোনিয়ামটা তো আমি দেখি নাই বিকেলে তুমি পড়াশোনা করতে। হ্যাঁ, তখন সে হাসলো এবং বললো, বাবা কিতা কই হারমোনিয়াম পড়িতাম, ইটা পড়ি মুকিলা। আমার কইতে কইল এইটা আমি পড়ি মুকিলা হারমোনিয়াম করে কইলাম। তারে বুঝাইলাম যা কিছু টার্গেট থাকে, তুমি যদি একজন শিল্পী হতে চাও, একজন গায়ন হতে চাও, তুমি হারমোনিয়াম শিখতে চাও, তাহলে এটাকে স্টাডি করতে হবে। ওই যে এটাকে বলে পড়া, শেখাটাকেই বলে পড়া। অর্থাৎ আমরা পড়াশোনা বই পড়ি হাত দিয়ে এবং চোখ দিয়ে, আর কিছুই লাগে না। হাত দিয়ে উল্টাই এবং চোখ দিয়ে পড়ি। হারমোনিয়ামটায় বরং তোমার হাতও লাগবে, কণ্ঠও লাগবে, চোখও লাগবে, এইগুলা সব দিয়ে পড়তে হয়, অর্থাৎ এইগুলাও পড়াশোনা। তো ওই তখন সে বুঝতে পারলো এটাও একটা সাবজেক্ট। আমি বললাম যে তোমার অন্য সাবজেক্ট যেরকম আছে বিজ্ঞান, অঙ্ক, বাংলায়, হারমোনিয়াম যদি তুমি শিখতে চাও, ইটস অলসো এ সাবজেক্ট ফর ইউ। তুমি যদি খেলাধুলা শিখতে চাও, এটাও তোমার জন্য একটা সাবজেক্ট হতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ হ্যাভ টু স্টাডি। এভরিথিং ইজ মানে উইল বি অ্যাকোয়ার্ড বাই স্টাডি। তো এই যে পড়াশোনা আমরা মনে করি যে কেবল সিলেবাস এবং চোখ খুলে বই পড়ার নামই পড়া না, আমরা যা কিছু অর্জন করতে চাই আমাদের জীবনে। এই যে আব্দুল সবুর সাহেব, উনি কিন্তু আরবি পারেন, ওয়াজও পারেন, নসিহতও করতে পারেন, সবই পারেন। উনার ডিপার্টমেন্টে এইগুলো ছিল না। ওই যে কিতাব কুরআনের পড়া তো উনার ইংরেজি সাবজেক্টে ছিল না, তা উনার ইচ্ছা ছিল, এক্সট্রা স্টাডি করেছেন, শিখে ফেলেছেন। তো এই জন্য বলা হয় যে স্টাডি একটা এমন একটা বিষয় আনলিমিটেড। যদি স্টাডি আমি করতে চাই, সাঁতারটাকেও স্টাডি করলে আমি একজন বিখ্যাত সাঁতারু হয়ে যাব। আমি ক্রিকেটটাকে যদি স্টাডি করতে চাই, আমার লক্ষ্য হয় আমি একজন বিখ্যাত ক্রিকেটার হয়ে যাব। ঠিক তেমনি আমি যদি মনে করি ম্যাথমেটিক্সটাকেই আমি স্টাডি করব, যদি আমি একটা স্টাডি করতে চাই, তাহলে আমি কিন্তু ওই যে গণিতবিদ হয়ে যাব। আর যদি স্টাডি করতে না চাই, এটার মধ্যে যদি ইন করে পদাচারণা করতে না চাই, তাহলে আমি কেবল সার্টিফাইড হব, সার্টিফিকেট পাবো, কিন্তু জ্ঞান আনলিমিটেড, জ্ঞানের কোনো সার্টিফিকেট দেওয়া যায় না। প্রশান্ত মহাসাগরের একটি সীমানা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি সীমানা আছে, আমাদের গ্রহের একটা সীমানা আছে, কিন্তু জ্ঞানের কোনো সীমানা নাই। সেই জন্য জ্ঞানকে কখনো সার্টিফিকেট দিয়ে উল্লেখ করা যায় না। আমাদেরকে কত ক্লাস পড়েছি সেটা সার্টিফিকেট দেওয়া যায়। তো ওই যে আনলিমিটেড বিষয়, যা কিছু আমরা শিখতে চাই তা আনলিমিটেড, এবং তা জ্ঞানের বিষয়, এবং তা স্টাডি করতে হয়, অর্জন করতে হয়। স্টাডি ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। আর না হলে বিজ্ঞান পড়ে মানুষ বিজ্ঞানী হয়ে যেত। পড়া এক জিনিস আর স্টাডি করা এক জিনিস, এটা মনে রাখতে হবে। এটা যে আর না হলে বিজ্ঞান পড়ে মানুষ বিজ্ঞানী হয়ে যেত, সাহিত্য পড়ে মানুষ সাহিত্যিক হয়ে যেত, কবিতা পড়ে পড়ে মানুষ কবি হয়ে যেতে পারতো, ইতিহাস পড়ে পড়ে মানুষ ঐতিহাসিক ইতিহাসবেত্তা বা ইতিহাসবিদ হয়ে যেত না। আমাকে স্টাডি করতে হবে। আমরা তো এটা পড়ি এবং পাশ করি, মাস্টার ডিগ্রি নেই, পিএইচডি করি, ইত্যাদি করি, এগুলা লেখাপড়া করি, কিছু সার্টিফিকেট এবং অর্জন হয়, সেগুলা দিয়ে চাকরি করি, এটা করি, ওটা করি, নানান কিছু করি। কিন্তু স্টাডিটা হচ্ছে ভিন্ন রকমের বিষয়। আমাদের দেশেও অনেক লোক আছে যারা একাডেমিক্যালি শিক্ষিত নয়, একাডেমিক্যালি তারা শিক্ষিত নয় না, কিন্তু তারা বড় বড় দার্শনিক, তারা বড় বড় লেখক, তারা বিখ্যাত মানুষ। কিভাবে? তারা স্টাডি করেছেন, জীবনে টার্গেট করে স্টাডি করেছেন। এই জন্য ছাত্রছাত্রী আজকে যারা তোমরা যে 3 জন আসছো, তোমাদেরকে বলবো, তোমাদেরকেই আমরা এই মেসেজটা দিচ্ছি যে স্টাডি করতে হবে। আমাকে A গ্রেড, A+, গোল্ডেন A+টা খুব শর্টকাট পথে অর্জন করা যায়। কারণ আমি যে সিলেবাস করি, খুব ভালো নোট করি, সকলের সহযোগিতা নেই, একদম না বুঝে মুখস্থ করে 80-90 নাম্বার উঠানো যায়, এটা সম্ভব। কিন্তু স্টাডি যখন আমি করব, আমার অন্তর দিয়ে করব, আমার আত্মা দিয়ে করব, আমার মানসিকতা দিয়ে করব, আমার দীর্ঘ একটি উদ্দেশ্য নিয়ে আমি স্টাডি করব, তখন আমার গ্রেড কোনটা পেয়েছি এটা ম্যাটার না, এটা শুধু চাকুরির জন্য। কিন্তু জ্ঞান অর্জনের জন্য আমার গ্রেডটা মোটেই প্রয়োজন নয়, আমাকে গ্রেড পেতে হবে, এটা একটা অর্নামেন্টস। হ্যাঁ, যেমন আমি কালকেই ক্লাসে বলেছি যে ডিগ্রি যারা প্রথম ক্লাসে, কালকে একবার ঢুকছি আমি ফার্স্ট ইয়ারে, তারকে বলছি
যে মানুষের জীবনে কি ব্যবহার করে, অর্নামেন্টস ব্যবহার করে মহিলারা, যে কি সৌন্দর্যের জন্য অর্নামেন্টস ব্যবহার করে, কিন্তু তোমাদের সবচেয়ে বড় অর্নামেন্টস হবে কোয়ালিফিকেশন। তুমি যখন মাস্টার ডিগ্রি অর্জন করবে মিনিমাম, তখন এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্নামেন্টস, এবং এটা গলায় ঝোলানো লাগবে না, তোমার সাথে সারাক্ষণ থাকবে, সব দিন থাকবে। তোমার ছেলেমেয়েরা বলবে, তোমার নাতিনুষা বলবে যে আমার দাদা মাস্টার ডিগ্রি পাস ছিলেন, এই ছিলেন। তোমার ছেলেমেয়ে বলবে অন্তত আমার মা বাবা মাস্টার ডিগ্রি কোয়ালিফাইড ছিলেন। এটা একটা অর্নামেন্টস, মিনিমাম অর্নামেন্টস। অর্থাৎ যদি আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি, আমি আর কিছু হতে পারি বা নাই হতে পারি, অন্তত একজন ভালো অভিভাবক হতে পারবো। এবং আজকের ভুলগুলা আমার পরের জেনারেশনকে তখনই করতে দিব না যখন আমি ভুলগুলাকে বুঝতে পারবো। আমার জীবনেও অনেকগুলা ভুল আমি করে করে আসছি, এগুলো আমার জ্ঞানে পরিণত হবে, এবং আমি তখন অ্যাডভাইস করব আমার পরের জেনারেশনকে। আমি কখনোই সেগুলো আর করতে দিব না, এইটাই হচ্ছে জ্ঞান। তো যাই হোক, আমি কথা অনেক দীর্ঘায়িত করেছি, একটু ভিন্ন পথে চলে গেছি, এক একজনের কথা এক এক দিকে চলে যায়, এটা স্বাভাবিক। এবং সেখান থেকেই আমরা প্লাস মাইনাস করে নতুন কিছু জ্ঞান আমরা সমৃদ্ধ হই, জ্ঞানে সমৃদ্ধ হই। তো আমি আমার কথাও আর দীর্ঘায়িত করছি না, আর পরেও আরও কথা বলবেন। তবে আমি সব শেষে যে কথাগুলো বলব, যে জনাব আব্দুস সত্তার সাহেব এই বয়সে, এবং তিনি অনেকটা অসুস্থ বলা যাবে, যে তিনি ডাক্তারের আন্ডারে আছেন, ট্রিটমেন্টের আন্ডারে আছেন, তারপরেও আজকে এই ব্যস্ততার মধ্যে যে আয়োজন করেছেন, একটা অফিসিয়াল ডেতে হয়তো করে ফেলেছেন, সেই জন্য অনেকের ব্যস্ততা, ইউনো সাহেব আসতে পারেন নাই, প্রিন্সিপাল সাহেব উনিও আসতে পারেন না ইত্যাদি। হয়তো আগামীতে আমি রিকোয়েস্ট করব যে অন্তত ব্রেক ডে হলে ভালো হয়, শনিবার অফ ডেইজে করলে হয় কি, যে কারো কোনো বাইরের কাজ থাকে না, অন্য অফিসেও থাকে না, নিজের অফিসেও থাকে না, এবং সুবিধা হয়ে তাড়াহুড়া থাকে না ইত্যাদি। তবে আমি সবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি, এই ফোরাম আরও উন্নতি করুক এবং সকলের সহযোগিতা সংযুক্ত হোক, আরও অনেক অনেক বেশি সমৃদ্ধ হোক সিনিয়র সিটিজেন ফোরাম, এবং আপনার দীর্ঘায়ু এবং যারা কাজ করছেন সাথে তারাও যেন ভালো থাকেন, সবাই যেন সুস্থ থাকেন। মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বড় প্রফিটেবল যে জিনিসটা আছে, এটা উনি ওনার বক্তৃতায় বলেছেন সুস্থতা। আর সুস্থতা হচ্ছে একটা বড় একটা বিষয় আজকের পৃথিবীতে। দেহ সুস্থকেই বলা হচ্ছে না সুস্থ, মানসিক সুস্থতাকেও কেবল বলা হচ্ছে না সুস্থতা, বলা হচ্ছে ইনক্লুডিং আওয়ার এনভায়রনমেন্ট। যদি যে এনভায়রনমেন্টে আমি থাকি, যে পরিবেশে থাকি, সেই পরিবেশ যদি সুস্থ না থাকে, সুন্দর না থাকে, সুশৃঙ্খল না থাকে, তাহলে আমিও সুস্থ থাকতে পারবো না। এখন ঢাকা শহরে আপনি গেলে এই হাত দিয়ে হাঁটছেন এবং সতর্ক হচ্ছেন কখন কোন দিকে ছুরি দিয়ে পার মারি দেয়। হ্যাঁ, কারণ ওই যে এনভায়রনমেন্টটা। হ্যাঁ, আমেরিকায় হাঁটছেন, ঘর থেকে বের হচ্ছেন, আমি বের হতে আছি, আবার ঘরে ফিরে আসতে পারবো কি না, না ব্ল্যাকরা বা অন্য দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে। ওই যে এনভায়রনমেন্ট যদি সুস্থ না হয়, তাহলে আমি সুস্থ থেকেও কখনো পুরো মাত্রায় মানসিকভাবে সুস্থ, আমার ভিতরে একটা উদ্বেগ কাজ করে, একটা টেনশন কাজ করে, একটা অস্থিরতা কাজ করে, হ্যাঁ, কখন আমি ঘরে ঢুকে পড়ি। ওই যে তো সেই জন্য যে আব্দুস সবুর সাহেবের এই কথা থেকে আমি সেই জন্য এটাও বললাম যে সুস্থতা একটা অসাধারণ স্কোয়ার জিনিস। এটা যে শুধু আমি দৈহিকভাবে সুস্থ আছি, টোটালি নট হেলদি। হ্যাঁ, তো সেই যাই হোক, এই জন্য আমরা কিছু জ্ঞান সংগ্রহ করি, ওই অনেকের কাছ থেকে, অনেকের কথা থেকে আমরা জ্ঞান নেই। আজকেও আমি নতুন নতুন কিছু জ্ঞান নিলাম সবার কথা থেকে। এবং পরিশেষে আব্দুস সত্তার মহোদয়ের আরও দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, আগামীতে আরও সুন্দর প্রোগ্রাম যেন উনি করেন, আমরা যেন আরও বেশি সহযোগিতা করতে পারি। আজকে যাদের চেহারা আমরা দেখছি, তারা যেন সবাই আমরা আরও দেখতে পারি, দীর্ঘদিন আমরা যেন পারস্পরিকভাবে পরস্পরকে আমরা আশীর্বাদ করি, দোয়া করি, আমাদের শুভকামনা যেন থাকে। এই সব কিছু বলেই আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলেছি। আসলে কথা পিঠে কথা চলে আসে, সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। অধিক কথাই এখানে অল্প পরিসরে বলা হয়ে গেছে। আবার সবাইকে ধন্যবাদ, সবার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। অনুষ্ঠানের পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আশরাফ হায়দার স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর যেহেতু একেবারে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি স্যারকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে যে এই রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমার এখানে যত প্রোগ্রামই হয় ছাত্র সাহেব আমাকে দাওয়াত দেন। আর আজকে দাওয়াতটা স্পেশালি ছিল যে গর্ব, যে যাকে নিয়ে আজকের অনুষ্ঠান সেই আমাদেরই গর্ব, আমাদের স্কুলেরই ছাত্র ছিল। যার জন্য একটু আমি যথাসময়ে আসতে পারি নাই। ইউনো স্যারের সাথে মিটিং ছিল বিজ্ঞান মেলা সংক্রান্ত, এটা এসেনশিয়াল ছিল এখানে থাকাটা। তারপরেও আমি ডাইরেক্ট চলে আসছি বড়লেখা থেকে এখানে। তো কথা হয়েছে, হয়তো অনেক কথাই হয়েছে। এখন আমি তো কষ্ট পাচ্ছি এখন যে আমার মিলাদকে না দেখে, যার জন্য আর চাচাকে জিজ্ঞাসা করলাম মিলাদ কই। এখন আমার মিলাদ তো দেখি না। আমার কথা হলাম মিলাদের সাথে তো দেখা করতে পারবো। তো মিলাদ সম্পর্কে কি বলবো, তো মিলাদ দেখতে শুনতে এক খুব ছোটো সাইজের ছিল, এখন হয়তো দাঁড়িয়ে রাখছে দেখছি আমি। তো এত মেধাবী ছিল যে 6 to 10 পর্যন্ত ইংরেজি আমি ক্লাস নিতাম, আমার খেয়াল আছে, বা অন্যান্য শিক্ষক সাবজেক্টগুলো নিতাম, কোনো বিষয়ে তাকে আটকানো যেত না। যত লেখা দেওয়া হয়তো, যত বিষয়, বিশেষ করে ইংরেজিতে এত পারদর্শী ছিল যে এখানে তারপরে আসার কোনো বিষয় ছিল না। সাডেনলি যে কোনো বিষয়ে বললে সে লিখতে পারতো। এভাবে আরও অনেক ছাত্র ওই সময় ছিল, অনেক মেধাবী ছাত্র, 12, 13, 14 সালের ম্যাট্রিক পরীক্ষার্থী ছিল। তো এরা সবাই সমকক্ষ ছিল। এমনকি মিলাদের রোল ছিল 3 কি 4 বা 5। এর আগে আরও ভালো ভালো ছাত্র ছিল, এরাও ভালো ভালো পজিশনে গেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। তো যাই হোক, মিলাদকে দেখি নাই, কিন্তু আমার দোয়া তো থাকবেই তার আরও ভবিষ্যৎ পথ যাতে আরও সুন্দর হয়। আর যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুকরিয়া, যারা গুণীজন এখানে আসছেন ওনাদেরকে আসলে আমিও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার একজন মেধাবী ছাত্রের জন্য আপনারাই আসছেন, যে মিলাদ আহমেদ। তো সে নাকি বড়লেখায় যোগদান করতেছে, তো সেই জন্য হয়তো আরও ভালো লাগবে, দেখা হবে হয়তো তার সাথে কথা হবে। আর আমাদের তো এটা গর্ব, আমাদের এটা সম্পদ, আমাদের এলাকার সম্পদ, সবারই সম্পদ এটা। আর জানি না আর কেউ আছে কিনা এখানে কৃতিত্ব, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর মিলাদের মা বাবা, তার চাচা, যারা, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই ব্যাপারে, যার জন্য আমরাও সেই কৃতিত্ব তাকে দিতে পেরেছি। আমি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমার বক্তব্য এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি, যিনি আমাদের প্রতিটি প্রোগ্রামে এসে এই সিনিয়র সিটিজেন ফোরাম সহ অত্র এলাকাকে অনুপ্রাণিত করেন, জুড়ি তৈবুন্নেসা খানম ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, যাকে আমরা এখন প্রতিদিন সকালে দেখি ফেসবুকের কল্যাণে, যিনি ভিন্নধর্মী অনেক কর্মকাণ্ডে থাকেন, কাজকর্ম নিয়ে থাকেন, আমাদের সকালের পরিচিত এবং প্রিয় জনাব অরুণচন্দ্র দাস স্যারকে কিছু বলার জন্য বলছি। আজকের এই ছোট্ট পরিসরে হলেও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আব্দুল খালিক সাহেব, সিনিয়র সিটিজেন্স ফোরাম দক্ষিণবাগ শাখার সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, অত্যন্ত অভিজ্ঞ এবং সুদক্ষ সম্পাদক, যার প্রতিবেদন শুনে আমাদের মনটা ভরে গেল। যদিও প্রত্যেকবারে তিনি সেটা উপস্থাপন করেন, সেইটার উপরেই বিস্তারিত আলোচনা হয়। এর আগেও আমরা একটা অনুষ্ঠানে এসেছিলাম, এইরকম এই সারিতে 3-4 জন বিসিএস ক্যাডার ছিলেন। তারা পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিল রফিকুল ইসলাম, খুব সম্ভব ছেলেটার নাম, সমবায়ে প্রথম হয়েছিল। এটা কিন্তু বড়লেখা জুরির একটা অহংকার, গর্বের বিষয়। এরপরে সাধারণ শিক্ষা ক্যাডারেও একজন মহিলা ছিলেন। এইভাবে একটা এইগুলা সবাই পারে না। এগুলা পারে যাদের মন আছে, যাদের চিন্তা আছে, যাদের চেতনায় সমাজ আছে। এবং এই চিন্তা চেতনার মানুষ যারা, তারা যদিও বাইরে থাকেন, তারা দেশকে ভুলেন না। আমি জানি যারা স্পন্সর করেন
আমাদের সাত্তার সাহেবের সাথে যখন আলোচনা হয়, এটা স্পন্সর করেছেন অমুক, বাইরে থেকে তারা দেশকে বলে যান নাই। এটা কি বলা হয় দেশপ্রেম? দেশপ্রেমের সংজ্ঞা পড়ি আমরা, দেশপ্রেমের রচনা পড়ি, হ্যাঁ, পেট্রিয়টিজম বা পেট্রিয়ট কাকে বলে এগুলো আমরা শিখি, কিন্তু সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি যদি কোনো সংজ্ঞা দিতে হয় তাহলে এটাই, দেশের ভূখণ্ডের নির্দিষ্ট ভূখণ্ডের বাইরে থেকেও যারা দেশের মাটি, দেশের বাতাস, দেশের আলো, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, চিন্তা, চেতনা, গরিব দুঃখী সব মানুষের কথা যারা বলতে পারেন না এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করে যান, এটা কি আমার মনে হয় দেশপ্রেম, দেশপ্রেম। তো আজকে বক্তৃতা শুনলাম অনেক, বিভিন্ন ধারার, বিভিন্ন, আমার রায়লা খুব সুন্দর বক্তব্য রাখেন সবসময়ই, সে জনপ্রতিনিধি হওয়ার আগেই কিন্তু তার কথাবার্তা খুব সুন্দর। সবুর সাহেব তো ওই যে বলছেন তিনি সব্যসাচী, আমরা যেটাকে বলি সব্যসাচী মানে উভয় দিকে পারদর্শী, যেটা হ্যাঁ সব্যসাচী আমরা বলতাম যেমন তীর ধনুক মারার, কেউ বাম দিকে মারে কেউ ডান দিকে মারে, এক্সপার্ট থাকে। এবাদুর রহমান চৌধুরী কিন্তু বাম হাত দিয়ে দস্তখত করতেন, আমি প্রথম যখন যেদিন গেলাম লক্ষ্য করলাম। তো এই যে ডানে বামে উভয়টাতে যার সমান দক্ষতা, আমি তো এটা ডিল জুড়ি দেখবো ডাইন হাতেরটা বেশি যায় দূরত্বে, কিন্তু বাম হাতেরটা পারি না। কিন্তু কিছু মানুষ আছেন সব্যসাচীর মতো, যে সে যেমন বাংলায় পারেন তেমন ইংরেজিতে পারেন, হ্যাঁ, তেমন সমাজ নিয়ে ভাবেন, তেমন শিক্ষা নিয়ে ভাবেন। তো এই যে দায়িত্বগুলো যারা পালন করে যাচ্ছেন, তারাই তো সমাজের আমরা আলোকবর্তিকা। তো যাই হোক, আজকে মিলাদকে আমরা দেখতে চেয়েছিলাম, ডাক্তার মিলাদ। এর আগে কারো প্রিয়জন, কারো কাছে তুকুর ম্যাডাম উল্লেখ করেছেন, আপনিও উল্লেখ করেছেন যে আমার ডাইরেক্ট ছাত্র না হলেও সেই আমরা তো শিক্ষক সমাজের, তো আমরা সবাইকে এইরকম মনে করি, আমার শিক্ষকের একজনের ছাত্র মানে আমাদের এই ছাত্র গোষ্ঠী। তো যাই হোক, আজকে সে MBBS পাশ করেছে। শুধু পাশ করাটা বড় কথা না, এটাও অনেক পরিশ্রমের ব্যাপার। পাশ করার পরে কিন্তু BCS উত্তীর্ণ হতে হয়, তারপরে পোস্টিং হয় আরেকটা পরীক্ষা, সেটাও কিন্তু একটা বড় পরীক্ষা। আমরা অনেক এই পরীক্ষা সেই পরীক্ষাটা দিয়েছি, আমরা উত্তীর্ণ হতে পারিনি বলে আমরা বেসরকারি কলেজে সারা জীবন কাটিয়েছি, ভাইবে দিয়েছি কিন্তু টিকতে পারে নাই। তাহলে নিশ্চয়ই আমার চেয়ে সে বেটার ছিল যে BCS ক্যাডারে অধ্যক্ষ হয়েছে বা সচিব হয়েছে। তো যাই হোক, এইগুলা ছাত্রদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন। এই দুইজন দিকপাল যে দুই বিষয়ে, একজন শিক্ষা স্টাডি নিয়ে যেভাবে বলেছেন, আর একজন যে জন্ম মৃত্যু আমাদের জীবন সম্বন্ধে, আর আমাকে বলেছেন আমাকে দেখেন, এটাও কিন্তু ওই সূত্রেই পড়ে যে আমরা জানি এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, মন আর শরীর দুইটাকে নিয়েই মানুষ, এটা কিন্তু ওই সূত্রেই যায় যে আমরা মন ভালো না থাকলে আপনি শরীর ভালো রাখতে পারবেন না, আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, একে অপরের রেসিপ্রোক্যাল, পারস্পরিক বিষয়। তো আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, তাকে না পেলেও তার আব্বাকে পেয়েছি, জন্মদাতা পিতা, একজন সফল অভিভাবক, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকে সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে। কারণ ওনার দিক নির্দেশনা, ওনার গাইডেন্স, ওনার যে সার্বিক যে তদারকি, সুপারভিশন, সন্তানকে মানুষ করার মানুষে যে প্রচেষ্টা করতে হয়, তিনি অভিভাবক হিসাবে যদি সেটা পালন করতে ব্যর্থ হতেন সেটা সম্ভব হতো না। উনি সফল হয়েছেন, উনি একজন সফল অভিভাবক, ওনাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর তার জীবন সুন্দর হোক। আমরা যাব, এমনি গিয়ে নিজেই দেখবো কে নতুন যে যুক্ত হয়েছে। শুভ্রাংশু যখন এসেছিল তখন দেখেছিলাম, হ্যাঁ, তো এখন আরেকজন আমাদের এলাকার সন্তান, হ্যাঁ। তো যাই হোক, এরপরে আছেন আমাদের পাশে যারা শিক্ষার্থীদেরকেও তারা করে থাকেন। এই কথাগুলা বারবার বললেও শেষ হয় না, কারণ উনি যে স্টেটমেন্টটা, যে বিবৃতিটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটার মধ্যে চিকিৎসার জন্য রুগীদের সেবা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মানব সেবার প্রথম এরপরে দুর্নীতিমুক্ত কি সমাজকে কি মুক্ত, মাদক মুক্ত করার যে একটা প্রত্যয়, এটাও তাদের এখানে আছে। এরপরে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এদের মধ্যে, এরপরে যে মহিলা, হ্যাঁ, তার সন্তান মেয়েরা বিবাহযোগ্যা অথচ বিয়ে দিতে পারে না, এমন একটা বিষয় যে জিনিসটা শুনলেই প্রত্যেকের ভিতরে অন্তত একবার নাড়া দেয় যে এইরকম একটা কাজের সাথে যদি আমিও সম্পৃক্ত থাকতে পারতাম। সেটা করে যাচ্ছেন যে এইরকমভাবে বিবাহযোগ্যা কন্যাকে, এমনও আছে যে তার পিতৃহীন বালিকা বড় হয়ে গেছে, একাধিক মেয়ে তার ঘরে, অথচ বিধবা মা করতে পারছে না। এমন একটা জায়গায়, এমন একটা অনুদান
এটা 10,000 হোক, 20,000 হোক, এটা বড় কথা না। আপনি যে তার হাতে, আপনি তার পাশে দাঁড়িয়েছেন, সেটা হচ্ছে বড় কথা। এটাই হচ্ছে সমাজসেবা। সমাজে অনেকেই অনেক বড় হয়, ওই যে বলছে কথা, অনেকে অনেক কিছু হয় সমাজে, তাদেরকে মনে রাখে না। মনে কারা থাকে? কারা প্রকৃত মানুষ তো তারাই। এমনি আমরা মানব গোষ্ঠীর তো অনেক মানুষ আমরা দেখতে পাই, লক্ষ লক্ষ মানুষ, মানুষের মাথা মানুষের গায়ে, রাস্তায় ঘাটে, হাটে বাজারে, লঞ্চ ঘাটে, রেলে, স্টিমারে, একের কোনখানে নাই? বাজারগুলোতে তো সব মানুষ কি মানুষ? সব মানুষ প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষের সংজ্ঞা যদি দেই, তাহলে যারা নিজের জীবনকে অন্যের জীবনের জন্য, নিজের জন্য যারা বাঁচে না, নিজে তো খাবে, নিজে বাঁচবে, তার আত্মার খোরাকের জন্য তার শিক্ষা দীক্ষা এগুলার দরকার রয়েছে, এগুলার সমন্বয়ের দরকার রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে মানব সেবা দিয়ে জীবনটাকে ধন্য করতে হয়। একটা মানুষের 2 কোটি টাকার উপার্জনের কোনো প্রয়োজন নাই। রেখে যাবে ছেলে, যদি মানুষ না হয় শিয়াল কুকুরে খাবে, অপাত্রে দান হবে, বিনষ্ট হবে, জুয়া খেলবে, এরকম হচ্ছে সমাজে, অনেকগুলো হচ্ছে। তো এই জন্য বলে হি ইজ রিয়েলি দ্য ম্যান হু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য সার্ভিস অফ দ্য হিউম্যানিটি। মানব সেবায় যিনি যার জীবনটাকে উৎসর্গ করতে পারছেন, আমার মনে হয় সেই হচ্ছে প্রকৃত মানুষ। এই ধারায় যদি আমরা বলি, তাহলে সাত্তার ভাই হচ্ছেন একজন এক্সাম্পল। বড়লেখার অনেক বড় থাকতে পারেন, অনেক জ্ঞানী গুণী থাকতে পারেন, অনেক বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি সমাজের মধ্যে আছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, কিন্তু কার জন্য কী করেছে? কোন গরিবের বাড়িতে গিয়ে খবর নিয়েছে যে তোমার মেয়েটা বিবাহযোগ্য, আমি কিছু দেই? কোন মেয়েটাকে যে ছেলে পড়াতে পারছে না, তাদেরকে একটু সহযোগিতা করি? আমরাও জানি যারা এখানে আজকেরও যারা আসছেন, তাদেরকেও দিয়ে যে উনি সন্তুষ্ট করবেন, সেটা বড় কথা নয়। কিন্তু উনি যে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, এই সংগঠনটা যে দাঁড়িয়েছেন, তারা তো গ্রেটফুল হবে অটোমেটিক। সেটা গ্রেটফুলের কথা, আমি গ্রেটফুল হয়ে যাচ্ছি। আমি পাচ্ছি না, কিন্তু ওই যে পাশে একটা হাত, আমাকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এই যে হস্ত প্রসারিত করে একটা অনুদান, হয়তো আজকেই তারা কিছু পাবে, তাদের নাম পরিচয় আমরা একটু পরেই পাবো। এখানে 3 জন আমরা শিক্ষার্থী দেখতে পাচ্ছি, 4 জনের নাম শুনেছিলাম, বলছিলেন 3-4, একজন অনুপস্থিত আছেন, অসুস্থ। আচ্ছা, যাই হোক, সেটাও ব্যবস্থা করবেন। তো আমরা আশা রাখবো যে এই যে অনুদানটা, সেটাকে ক্ষুদ্রভাবে তারা যাতে না দেখে। এটা একটা বড় জিনিস। এটাকে যদি মনের মধ্যে ওই যে শিক্ষা স্টাডি এইগুলোকে যদি যুক্ত করা হয়, তাহলে এই অনুষ্ঠান করে একটা অনুদান গ্রহণ করা তাদেরও সার্থক হবে। কারণ অনেক সন্তানই আছে পৃথিবীতে যারা একেবারে A+ পেয়েছে বা বড় হয়েছে। স্টারলিংকের দেখলে, নিউটনের ইতিহাস দেখলে, প্লেটোর, এরিস্টটল দার্শনিকদের, ওপেন শাওয়ারের ইতিহাস দেখলে দেখা যাবে এই ইতিহাসটা সেই রকম না। একবারে যে A+ এখানে ফার্স্ট হয়েছিল জীবনে, এইরকম কোনো জীবন না। জীবনটা মানে একটা সংগ্রাম, এই সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। আর এই সংগ্রামময় জীবনে যারা পিছিয়ে পড়া, যারা একটু দুস্থ, যারা অসুস্থ অথবা সামান্য আনেবল বা অক্ষম, তাদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানব সেবা। এই মানব সেবার সাইনবোর্ড দিয়ে এই প্রতিষ্ঠানে তো একটা সাইনবোর্ড পর্যন্ত নাই, এখনো একটা সাইনবোর্ড নাই। কিন্তু যে কাজগুলো করছে, অনেকে বড় বড় সাইনবোর্ড দেয়, অথচ নিজের স্বাস্থ্য বৃদ্ধি করে, অন্যের জন্য কিছু করে না। আমরা এই দেখেছি, হায় অনেক কোম্পানি, এই বাগানে একটা রিপোর্ট কয়েকদিন আগে এসেছিল, কয়েক লক্ষ না কোটি টাকা নিয়ে, এরপরে তার খবর নাই। এইরকম অনেক NGO, অনেক প্রতিষ্ঠান সমাজসেবামূলক, শিক্ষামূলক, চিকিৎসামূলক, গ্রামের মানুষের দায়বদ্ধতা কি টাকা কালেকশন করেছে, এরপরে দেখা যায় কয়েকদিন পরে তালা মারা, তাদের সঞ্চয়ও নাই, টাকাও নাই, কিছু দিবে যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতির কিছুই নাই। কিন্তু তারা যা বলেন তারা করেন, হাতে কলমে সেটা করেন। এবং আমি শ্রদ্ধা জানাই তাদেরকে যারা দেশের বাইরে থেকে এই অনুদান দিয়ে, এবং আরও শ্রদ্ধা জানাই তাদেরকে এই জন্য যে এমন একটা মানুষকে তারা সিলেকশন করতে পেরেছেন, যে মানুষটা আমাদের সাত্তার ভাই, এবং যার কাছে হিসাব দিতে চাইলে তারা হিসাব নিতে পর্যন্ত রাজি হয় না। আমি এমনও শুনেছি। এসব দরকার নাই, হিসাব আমাদেরকে দেখাতে হবে না, আপনার উপর আস্থা আছে, উনি সিদ্ধান্ত কিন্তু একাই নিতে পারেন। এবং ওই যে চৌধুরী, আমরা মিসকাত আহমদ চৌধুরী বা এইরকম যে কয়েকজন ব্যক্তি আছেন, উনি আলাপ করেন তাদের কথা, যে এই আন্তরিকতা। তবে
হ্যাঁ আব্দুল কাদের সাহেবের ছেলে, হ্যাঁ আমরা যিনি একটু ইউরোপিয়ান স্টাইলে চলাফেরা করতেন, যদিও হাই স্কুলের হেডমাস্টার, বাইসাইকেলে যেতেন, কিন্তু সাহেবের টুপিটা একটু নড়তে আমি দেখি না একদিনও। ইংলিশ কথা বলতেন, ছটফট ইংলিশ কথা বলতেন। হ্যাঁ আমি তখন কলেজে তখন আমি শিক্ষক, এবং এই কলেজের প্রথম বছর কিন্তু আমরা পিসি স্কুলের এক প্রান্তে আমরা স্টার্ট করেছিলাম, বিল্ডিং হওয়ার আগ পর্যন্ত, ওই যে কলেজের ভবন হওয়ার আগে। যাই হোক, এটা মনে হয় রায়লারা কিছু কিছু বলতে পারবে। এটা হ্যাঁ 1986 সাল তখন। কিন্তু এইরকম স্মার্ট, এবং ওই যে বলছেন বয়সকে, আমাদের এই যে ইউএনওর প্রতিনিধি যিনি ছিলেন নাদিয়া, সুন্দর কিছু কথা বলেছেন। বিসিএস ক্যাডার তো, তাদের কিছু কথা আছে চমৎকার, অল্প কথায় খুব সুন্দর কিছু কথা আমাদের উপহার দিয়ে গেছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন এটা যে বয়স কি মানুষকে, বার্ধক্যকে বয়সের প্রেমে বাধা যায় না। কাজী নজরুল ইসলাম এটা বলছেন সত্য। আমিও তো 65, 66 চলে, আমি তো নিজেকে মনে করি না। এই তো আমাকে একজন বলেছেন যে আপনাকে দেখি মানে আমি সকালে কিন্তু উঠেছি 5:30টায় উঠে বা 6টার দিকে আমরা বের হয়ে যাই, কিছু পিটি করেছি, দেখবেন আমার এখানে কিন্তু একটু শরীরের মধ্যে ভাব এসে গেছে, একটু ক্লান্তি ভাব। তো এটা কিন্তু সারাদিন কাজ করব, কাজের মধ্যে থাকা, এর মধ্যে একটা আনন্দ। আপনার জীবনকে আপনি সাজাতে হবে। আপনার জীবন ইউ আর দ্য, কিন্তু আপনার ভাগ্য নির্মাতা। আপনি শুধু হাত তুলে দোয়া করবেন, আপনি কাজ করে যাবেন না। কর্ম যদি যুক্ত না থাকে তাহলে কোনো দোয়াই কাজে লাগে না। আপনি কর্ম করবেন। শিক্ষার্থী যদি আমার একটাই, আপনি সর্বশক্তিমান স্রষ্টার উপরে একটা আস্থা রাখেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে রাখেন, আর কাজটা নিজে ত্রুটি রেখে আপনি কাউকে দোষ দিবেন, প্রতিষ্ঠানকে দিবেন, মা বাবাকে দিবেন, আর আপনার কপালকে দিবেন। এই কপালকে আপনি নির্মাণ, ম্যানেজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। আপনার ভাগ্য আপনাকে নির্মাণ করতে হবে। তাই আপনারা যে সহযোগিতা একটু কিছু পাচ্ছেন, সেটা অতি সামান্য, অথবা যা কিছুই হোক না কেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা নিজের জীবনকে গড়ার জন্য যে সমস্ত দরকার, ওই যে এরকম অভিভাবক যদি পেয়ে যান, মিলাদ সাহেবের বাবার মতো, মায়ের মতো, হ্যাঁ, সেটা কাজে লাগাবেন, জীবনকে কানায় কানায় পূর্ণ করে তুলুন, আপনারা সার্থক হন। আমি এই প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানটিতে আমরা এসেছি, শুনলাম আজকে একটা কথা, আমার সুন্দর একটা বক্তব্য রেখেছেন, অনেক আবেগপূর্ণ বক্তব্য, যেটা নাকি রাজনৈতিক কারণে সেটা রেজিস্ট্রেশন হয় না। এটা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার লাগবে না। এটা ইউএনও আর ম্যাজিস্ট্রেট কেউ কারো দরকার হবে না। এটা সমাজসেবাতে আপনি দরখাস্ত দেন, এটা কোনো ব্যাপার লাগবে না। এটা আমার মনে হয় রাহেলায় যথেষ্ট হবে। আমরা বলবো, আপনারা বলবেন যে আমরা এই কার্যক্রম আপনি একটা টাইপ করে একটা প্রেয়ার দিয়ে দিবেন, এটা কোনো ব্যাপার না, এটা করে দেবেন। এটা না তখন আচ্ছা যাই হোক, কখনো রাজনৈতিক বাতাস একভাবে থাকে না, আকাশের রং, রাজনীতির চাল, হ্যাঁ, এইগুলা পরিবর্তনশীল, সুতরাং এগুলোকে নিয়ে চিরস্থায়ী থাকে না। আজকে দিন, কালকে রাত, এগুলা বাতাস পরিবর্তন হয়, সুতরাং এটা পেয়ে যাবেন। এটার ব্যাপারে আমার মনে হয় উপস্থাপন করে ভালোই করেছেন, সবার নলেজ এটা এসেছে। তো আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাদের জীবন ফুলের মতো গড়েন। আমি কলেজের শিক্ষার্থীদেরকে আমি বলি, যখন শত শত শিক্ষার্থী মাইক দিয়ে ক্লাস, ওই যে 400-500 যখন হয়ে যায়, হ্যাঁ, সেই ক্লাসগুলো মাইক দিয়ে বলতাম যে আমার এইটা হচ্ছে একটা বাগান, এই কলেজটা একটা বাগান, এই বাগানটা সাজিয়েছি, এটার মালি আমি, এটা প্রিন্সিপাল আর এই অধ্যক্ষ এইরকম বড় বড় ওজনওয়ালা শব্দ দিয়ে এটা বড় করার কথা না, একটা মালি পরিচর্যা করার জন্য আমি এসেছি। এই বাগানে সব ফুল ফুটে না, কিছু যেগুলো ফুটে, এইগুলো যখন ফুটবে তার সুগন্ধ ছড়াবে, দেশের বাইরে বড় বড় চাকরি করবে, বিশেষ ক্যাডার হবে, এইখানে যাবে, সেইখানে যাবে, বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে। যখন বলবে, যখন নিবা দেবী নাকি ওই যে দেবী, আপনিও তো পেয়ে আসছিলেন, মেয়েটা যখন ম্যাজিস্ট্রেট হয়েছে, কিতা দেবী একটা, হ্যাঁ, এখন এডিসি হয়ে গেছে, যখন স্টেজে আমি বক্তৃতা দিচ্ছি ছেলে মেয়েদের সামনে, এই সময় গিয়েছে স্যার আমি ম্যাজিস্ট্রেট গিয়ে যখন সবার সামনে এই শত শত শিক্ষার্থীর সামনে যখন পায়ে ধরে যখন সালাম করলো, মনটা ভরে গেল। তখন বললাম, তোমাদের জন্য উদ্দেশ্য, একজন বিসিএস ক্যাডার হয়েছে, তোমরাও হবে একদিন, তবে আমি বলবো যে তুমি তাদের উদ্দেশ্যে কীভাবে তুমি বিসিএস ক্যাডার হয়েছো, এই অভিজ্ঞতাটা তুমি তাদের সামনে বর্ণনা দাও। সুন্দর একটা স্পিচ তাকে রেখেছে। এইগুলো হচ্ছে এনকারেজমেন্ট। আমি যা পারি না, আমার সন্তান তা পারে,
এইগুলা আমাদের শিক্ষকদের এটাই, শিক্ষক কেউ মুখস্থ করে দেয় না, শিখিয়ে দিতে পারে না, শুধু তাদের ভিতরের যে সত্তাটাকে জাগিয়ে দিতে পারে, তার দেবত্বটাকে, প্রত্যেকের মধ্যেই সেই ইয়েটা আছে, স্ফুলিঙ্গটা, এই স্ফুলিঙ্গটাকে তাকে একটু টাচ দিয়ে নাড়া দিতে হয়, এইটা দিলেই হয়। তো যাই হোক, আমিও মনে হয় একটু দেরি করে ফেললাম আমার তারার মতো। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার জীবন সুন্দর হোক, সবার সাংসারিক জীবন, পারিবারিক জীবন এবং কর্মময় জীবন সুন্দর হোক, এই প্রার্থনা রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে আজকে যাকে ঘিরে আমাদের এই আয়োজন, জনাব মিলাদ আহমেদ অত্র এলাকার সূর্য সন্তান বলতে হবে, উনি সঙ্গত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। ওনার পক্ষে ওনার সুযোগ্য পিতা একটি ক্রেস্ট গ্রহণ করবেন সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। আমি সম্মানিত অতিথিবৃন্দকে জনাব মিলাদ আহমেদের পিতা জনাব আলাউদ্দিন সাহেব গ্রহণ করবেন এবং আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, উনিও সেক্রেটারি জেনারেল এবং সম্মানিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ জনাব ডাক্তার মিলাদ আহমেদ ওনার পিতাকে রিসিভ করছেন সম্মাননা স্মারক, একটি ক্রেস্ট উপহার দেওয়া হচ্ছে জনাব মিলাদ আহমদকে ওনার কৃতিত্বের জন্য। সিনিয়র সিটিজেন ফোরাম এর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত অতিথিবৃন্দকে এই গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকের অনুষ্ঠানকে আলোকিত করেছেন, এবং ধন্যবাদ জানাই জনাব আলাউদ্দিন সাহেবকে ওনার সুযোগ্য সন্তান জনাব মিলাদ আহমেদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করার জন্য। আচ্ছা দিলেই বাবা দিলাই ধন্যবাদ। আমি এ পর্যায়ে সভাপতির আমাদের সিনিয়র সিটিজেন ফোরাম এর পক্ষ থেকে জি আপনি আমাদের সিনিয়র সিটিজেনের ফোরামের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে। পলাশ সারারাত থেকে আনিলাম, বৃত্তি প্রদান করছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং সাকিবুল হকের পক্ষে ওনার ঠিক আছে। পরবর্তী সাকিবুল ইসলামের পক্ষে ওনার মা রয়েছেন, উনি বৃত্তি গ্রহণ করবেন। আপনি ওখানো শিক্ষক ছিলেন, ধর্মের শিক্ষক ছিলেন, ডায়াবেটিস হয়ে 14 সালে 5 মাস মারা যান। এরপর থেকে 2টা বাচ্চা তখন এই প্রাইমারিতে ছিল। এখন এর পরবর্তীতে পুরো হাই স্কুল লাইফটাই আমরা তাদেরকে গ্রহণ করতাম। এখন উনি আমাদের শিক্ষকতা সিলেকশন দেওয়ার পরে খুব এক্সেলেন্ট একটা হয়েছে, এক্সেলেন্ট একটা সিলেকশন হয়েছে যে উনি একজন মা হিসাবে শুধু 2টা বাচ্চার বরণ পোষণ করার ধন্যবাদ। হ্যাঁ, চলে যাওয়া কঠিন অবস্থায় আমরা দেখতেছি স্কুলে উনি খণ্ডখানিক শিক্ষক, যার জন্য এইখানে এই যে সিটিজেন ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি বেসরকারি সত্তা সাহেবকে যে একটা উপযুক্ত মানুষকে এটা দিচ্ছে। আমি ওনার সাথে ধন্যবাদ। পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে উপস্থাপন করেছেন। এরকম পরিবারের পাশে আমাদের সকলেরই এগিয়ে আসা প্রয়োজন, পাশে দাঁড়ানো আমাদের প্রয়োজন। তাই আমরা সকলেই নাম কি দা হালিমা সিদ্দিকা পর্যায়ে 4 জনের মধ্যে হালিমা সিদ্দিকা
গ্রহণ করছেন আজকের সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে সেটাইও সারাই মানে হ্যাঁ ঠিক আছে দেখাইলাম। ধন্যবাদ হালিমা সিদ্দিকাকে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে অনুদান গ্রহণ করার জন্য। হ্যাঁ, জনাব আব্দুল হালিমের পক্ষে আমাদের সেক্রেটারি মহোদয় উনি গ্রহণ করবেন, উনি এবং দেবেন। এই মুহূর্তে আমি সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আব্দুল হালিমের পক্ষে জনাব সেক্রেটারি জেনারেল উনি গ্রহণ করছেন সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। সর্বোপরি সকলকে আমরা কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আপনাদের উপস্থিতি দিয়ে। সম্মানিত অতিথিবৃন্দকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপনী হবে। আসসালামু আলাইকুম। সিনিয়র সিটিজেন ফোরাম আয়োজিত আজকের এই সভার সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু হালকা পূর্বাগ আছে আগে আপনারা অংশগ্রহণ করুক। অন্তর উঠে নিব। খাটিলাই